সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঈদের এই মহাব্যস্ততাকে দূরে ঠেলে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1204তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ সাগর আহমেদের জীবনের হৃদয় বিতারক এক করুণ তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 12 বছর মৃত মহিলার কবর পাহারা দিচ্ছে এক কাল সাপ। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার কোনো এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, এই গল্পটা পড়ে আমি পুনরায় আবারও বুঝতে পারলাম যে সত্যি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই সাগর আহমেদের এই গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে সাগর আহমেদকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাগর আহমেদ, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি সহ আমার কাকা আর আমার ছোট একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। কৃষকতার পাশাপাশি আমার বাবার হচ্ছে বাজারে একটা ব্যবসাও আছে। মূলত আমার বাবার একটা অনেক বড় তরকারির দোকান আছে। আমার বাবা আর কাকা দুজনে মিলে ওই বাজারের ওই তরকারির দোকানে মানে সবজি দোকানে সবজি বিক্রি করে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের নিজেদের সবজি আমার বাবা উৎপাদন করে হচ্ছে জমিতে, এবং সেটা আমার কাকাকে দিলে পরে কাকা বাজারে বসে এটা বিক্রি করে। এবং এইভাবেই হয়ে আসছিল। আমাদের বেশিরভাগ সবজিগুলোই আমার কাকা আমাদের এলাকায় বিক্রি করতো। আমরা পাইকারিতে বিভিন্ন জায়গায় সবজি খুব কমে পাঠাতাম। এরকম করেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার আব্বা আম্মা, আমার দাদি, আমার কাকা, আমার ছোটো বোন সবাইকে নিয়ে আমার দিনকালগুলো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমাদের এলাকাটা ছিল একটু নিম্নবিত্ত এলাকা। নিম্নবিত্ত বলতে আপনার নিচু এলাকা। ওখানে প্রায় সবসময় পানি থাকতো। তো সবজি চাষ করার জন্য খুব বেশি প্রসিদ্ধ আমাদের জায়গাটা ছিল না। এরপরেও আমার বাবা খুব টেকনিক্যালি পানির সেচ দিয়ে খুব কৌশল অবলম্বন করে ওখানে চাষাবাদ করতো, যার কারণে আমার আব্বা ভালো টাকায় সবজি বিক্রি করতে পারতো। এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন আমাদের এলাকারই কোনো একটা স্কুলে ক্লাস 6-এ ভর্তি হই। ক্লাস 5-এর গণ্ডি পার করে ওই ক্লাস 5-এর প্রাইমারি স্কুলের সাথেই হচ্ছে হাই স্কুল ছিল। তো আমি তখন ওখানে ক্লাস 6-এ ভর্তি হই। 6-এ ভর্তি হয়ে পড়াশোনা করতেছি। ওই মুহূর্তে আমাদের এলাকার পাশেই হচ্ছে বিশাল একটা খাল ছিল, অনেক বড় একটা খাল ছিল। তো প্রতি প্রায় 2-3 বছর পর পরে ওই খালের পানিতে বেদের মেয়েরা, আমরা যাদেরকে বাইদ্যানী বলি, ওই বাইদ্যানী মহিলারা, বাইদ্যানী পুরুষরা ওইখানে আসে এবং ওখানে নৌকা ভিড়ায়, আমাদের এলাকাতে সাপ ধরে এবং বিভিন্ন মানুষদেরকে উপকার করে। মানে এই ধরনের কাজগুলোই করতেছে। তো ওনারা যখন আসছে, আবার এরা আসলে কিন্তু আমরা খুব খুশি হই, কারণ তারা ঢাকঢোল বাজিয়ে এলাকাতে হেঁটে হেঁটে সিঙ্গা লাগায়, তারপরে মানুষের বাতের ব্যথা ভালো করে, বিভিন্ন সাপ ধরে, ওগুলোকে কাজ করে যেগুলো আমাদের ভালো লাগে। তো আমি বাড়িতে আসছি বিকালবেলা এবং আসার পরেই শুনছি বাইদ্যানী মহিলা নাকি আসছে। মানে বাইদ্যানী মহিলা আসছে, এটা শোনার পরও তো আমি মহা খুশি। আমি দৌড়ে চলে গেলাম খালের পাড়ে এবং দেখলাম যে রং বেরঙের নৌকা নিয়ে তারা তখন খালের পাড়ে উপস্থিত হয়েছে। একে একে মহিলারা নেমে তাদের রান্নাঘর ঠিকঠাক করছে, রাতের বেলায় থাকার জন্য চাউনি করতেছে। মানে মোটামুটি তারা এই জায়গাটা দখলে নিতেছে এবং এটা শুধুমাত্র বাইদ্যানীদের জন্যই কিন্তু জায়গাটা বরাদ্দ থাকে। অন্য সময় খালি থাকলে আমরা মাঠের মতো করে ফুটবল খেলি, আর যদি বেদের মেয়েরা আসে বা বাইদ্যানীরা আসে তখন তারা এটা দখল করে নেয়। তো ওই সময়টাতে আমি তখন গেলাম, সবার সাথে খুব মজা করতেছি, অনেক হাসাহাসি করতেছি, এনজয় করতেছি। এই মহিলাগুলো আসছে, তারা আমাদের সাথেও কথা বলতেছে এবং ভিন্ন দেশের মানুষ, ভিন্ন এলাকার মানুষ, তাদের সাথে কথাবার্তা বলেও আমাদের নিজেদের কাছে অনেকটা ভালো লাগা কাজ করে। এরকম করে সময়গুলো কাটতেছে, ওনাদের সাথে এনজয় করতেছি, আনন্দ করতেছি। এমন করতে করতে আমার কাকা কিন্তু আবার অন্যরকম মানুষ ছিল। ওই বেদের মহিলারা বেশিরভাগই হচ্ছে সবজি খেত, মানে তারা মাছ মাংসের থেকেও সবজিটা বেশি পছন্দ করতো। তো বেশিরভাগ সময় আমার কাকার দোকানে যাইতো, ওইখান থেকে সবজি নিয়ে আসতো এবং সবজি নিয়ে এসে তারা হচ্ছে সবজি রান্নাবান্না করতো, সবজি খাইতো। এরকম করতে করতে আমার কাকার সাথে ওই বেদেপল্লীর মানুষের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। বেদেপল্লী মানুষরা আমার কাকার দোকানে যায়, কাকা তাদের ওইখানে যায়। এরকম করতে করতে একটা ভালো সম্পর্ক আমার কাকার সাথে হয়। অ্যান্ড এরকম করে মহিলাগুলো প্রায় 3 থেকে 4 মাসের মতো আমাদের ওই এরিয়াতে ছিল এবং 3-4 মাস পরে
এখানকার এই মহিলাগুলো এখান থেকে চলে গিয়ে তারা নতুন কোনো পাড়ে বিড়বে, ওইখানে থাকবে। অ্যান্ড ওই মুহূর্তটাতে একদিন দেখলাম আমাদের বাড়ির মধ্যে, মানে আমাদের ঘরের মধ্যে আমার কাকার সাথে আমার দাদি আর আমার আব্বা প্রচণ্ড রকমের ঝগড়া করতেছে। তো আমি তো পাশের রুমে বসে আছি, এখন কেন তারা ঝগড়া করে এটা তো আর আমি জানি না, কিন্তু দেখলাম যে খুবই ঝগড়া করতেছে, মানে মহা ঝামেলা, অনেক ঝগড়া। তা আমার ছোটো বোন কিন্তু আবার বয়সে আমার ছোটো হইলেও ও অনেক পাকনা, মানে অনেক ট্যালেন্ট, অনেক বুদ্ধিমান। ও যখন আসছে আমি আমার বোনের জিজ্ঞেস করলাম, কী হয়েছে ওই রুমে তো ঝগড়াঝাটি কিসের? বলে ঝগড়াঝাটি কিসের জানো না, কাকা প্রেমে পড়ছে। আমি বললাম কাকা প্রেমে পড়ছে মানে কি? আমার কাকার কিন্তু অনেক বয়স হয়েছে, আর আমার কাকা দেখতে একেবারেই কালো, মানে একেবারে কালো, আর আমার কাকার চেহারাটা অতটা সুন্দর না, একেবারে কালো খাটো, এবং মানে এক কথায় বলতে গেলে কাকার চেহারা একটু বিশ্রী টাইপের। তো এই জন্য অনেক জায়গা থেকে বিয়ের ঘর আসলে পরেও আমার কাকাকে দেখার পরে বিয়ে ভেঙে যেত, বিয়ে হতো না। আর আমার কাকার চলাফেরাগুলো একটু ভিন্ন রকম ছিল। তো আমি বললাম যে কী বলস তুই, কাকা প্রেমে পড়ছে? কার প্রেমে পড়ছে? বলে বাইদ্যানী বেটির। আমি বললাম বাইদ্যানী বেটির মানে কি? বলে আমাদের এখানে একটা বাইদ্যানী বেটি আছে না, সুন্দর করে লম্বা, ওই মহিলাটার প্রেমে আমার কাকা পড়ছে। কাকা নাকি ওই মহিলারে বিয়ে করবে, দাদির কাছে বলছে। আমি তখন আমার বোনেরে বলি, কি বলিস তুই, বাইদ্যানী মহিলাদেরকে কি বিয়ে করা যায় নাকি? আমার বোন বলে বিয়ে করা যায়, বিয়ে করা না গেলে কাকা কেমনে কইলো ওনাকে বিয়ে করবে? আমার কাছেই তো বললো, এবং বাবার কাছেই তো বললো, সবার কাছেই তো বলছে। আমি বললাম তুই কী বলিস? তাহলে আমিও এবার নিচে, মানে নিজে একটু বেড়ার ফাঁকে দিয়ে দেখতেছিলাম এবং আড়ি পেতে শুনতেছিলাম এই বিষয়টা নিয়ে ঝগড়া, মানে তুমুল রকমের ঝগড়া। আমার আব্বা বলতেছে, তোরে কি আমি এই জন্য ছোটোকাল থেকে বড় করছি, বাবা মরে যাওয়ার পর থেকে আমি তোরে কত কষ্ট করে মানুষ করছি, আমি নিজে না খাওয়াইয়া তোরে খাওয়াইছি। আমার দাদিও কান্নাকাটি করতেছে, আমার কাকার কথায় একটা কাকা ওই বাইদ্যানী মহিলারে বিয়ে করবে, এছাড়া আর কাউরে বিয়ে করবে না, বাইদ্যানী মহিলারে বিয়ে করবে। এবং এরকম করে সারাটা রাত ঝগড়ায়, মানে ঝগড়ায় সারাটা রাত কেটে গেল। এবং ঝগড়াঝাটি শেষ হওয়ার পরে এরপরে আমি তখন সকালবেলা স্কুলে গেছি, এবং স্কুলে যখন আমি স্কুল ছুটি হয়ে বাড়িতে আসি, আমার বোন কিন্তু ওই দিন স্কুলে যায়নি। আমি বাড়িতে আসি, আমার ওই স্কুলের অর্ধেক রাস্তায় আমার বোন আমার গিয়া খবর দিয়ে দিছে, আমার যা বলে দিছে কাকা নাকি চলে গেছে সকালবেলা, ভোরে নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি বললাম তো ভোরে কাকা বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমি তো স্কুল থেকে আসার সময় শুনলাম না। আমার বোন বলে কাকা বলছে দোকানে যাবে, কিন্তু দোকানে না গিয়া দোকান থেকে টাকা পয়সা নিয়ে কাকা ভাগিয়ে গেছে। পরে বাড়িতে আসি, বাড়িতে এসে দেখি আমার আব্বা আম্মা আমার দাদি সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে আছে। পরে ঘরে গেছি, ঘরে যা বললাম ও মা ভাত খাবো, মা বলে নিয়ে খা। তা আমি নিয়ে তখন ভাত খাইলাম। ভাত খাওয়ার পরে দেখলাম আমাদের বাড়িতে আস্তে আস্তে করে মানুষজন আসতেছে, মানে আমাদের এলাকার মানুষরা যারা গণ্যমান্য ব্যক্তি, আমার আব্বুর সাথে ভালো সম্পর্ক, এরা সবাই আসতেছে। এসে আমার আব্বুকে সান্ত্বনা দিতেছে, মন খারাপ করিস না, অপেক্ষা কর, যা হয় ভালোর জন্যই হবে, আমরা খোঁজখবর লাগাইছি, পাওয়া যাবে। এরকম করে করে প্রায় 7 থেকে 8 দিন পরে আমার কাকার খবর পাওয়া গেল। 7-8 দিন পরে কাকার খবর পাওয়া গেল, কাকা আমাদের এলাকা থেকে অনেক দূরের ওই বেদেপল্লিতে চলে গেছে, এবং ওই বেদেপল্লিতে কাকা থাকতেছে, মানে বেদেপল্লিতে থাকতেছে, ওইখানে কাকা থাকতেছে। তো এরপরে আমার বাবা মা আমার দাদি ওইখানে গেছে, আমি কিন্তু যাইনি। এবং যাওয়ার পরে তারা তখন আমার কাকারে নিয়ে আসছে বাড়িতেই, না কাকারা বাইদা রাখতো, মানে বাড়িতে আনলে কাকারা বাইদা রাখতো, এরকম হাত পিছনে হাত দিয়ে কাকারা বাইদা রাখতো বাড়ির মধ্যে। ওই বাঁধা অবস্থায় কাকারে খাওয়াইতো এবং কাকারে গোসল করাইতো, মানে এই বাঁধা অবস্থায় একটা মেয়েরে যেরকম করে আপনার পরিবার টেক কেয়ার করে না, এরকমভাবে আমার কাকারে টেক কেয়ার করতেছে। কাকা বারবার চিৎকার করে বলতেছে, আমার হাতের বাঁধন খুলে দেন, আমার হাতের বাঁধন ছেড়ে দেন, আমি চলে যাব, আমি ওরা ভালোবাসি, আমি ওর কাছে যাব, আমি ওরা বিয়ে করছি, ও আমার বউ। এইভাবে প্রায় 15-16 দিনের মতো আমার কাকারে ঘরবন্দি করে রাখে। এবং 15-16 দিন পরে ওই বেদের মহিলা, যে মহিলার সাথে আমার কাকার প্রেম ছিল, ওই মহিলার কাছে, মানে মহিলার কোলে বলতে হাঁটতেছে এরকম একটা বাচ্চা নিয়ে ওই মহিলা আমাদের বাড়িতে হাজির। এটা কাকারে নিয়ে আসার কয়েকদিন পরেই। এইবারে মহিলা আসার পরে তো মানে আমাদের বাড়িতে আরও লোকজন জড়ো হয়ে গেছে। মহিলা বলতেছে উনি ধর্মমতো আমারে বিয়ে করছে, আমি মুসলমান হয়েছি, আমাদের কলমা কাবিন আছে, আমাদের কাবিন করে বিয়ে হয়েছে, আপনি আমার স্বামীরে কেন আটকায় রাখতেছেন? আমার আব্বারে বলতেছে। আমার আব্বা তখন রেগে মেগে সহ্য করতে না পেরে মহিলারা মাইক দিয়েছে, মানে মহিলারা সবার সামনে এসে 2-3টা থাবড় দিয়ে বসছে। এবার মহিলা করলো কি, তার ওই সন্তান কোলে নিয়ে সে ডিরেক্টলি থানায় চলে গেছে। ওই রাতের মধ্যে থানা থেকে পুলিশ এসে আমার আব্বাকে ধরে নিয়ে গেল। থানা থেকে পুলিশ এসে আমার আব্বাকে ধরে নিয়ে গেল, এবং আব্বাকে ধরে নিয়ে যাওয়ার পরে মহিলাকে কেন মারলো, এবং পুলিশ এসে আমার কাকারে ছেড়ে দিল। কাকারে যে বেঁধে রাখছে কাকারে ছেড়ে দিছে। এবং ছেড়ে দেওয়ার পরে আমার কাকা তখন করলো কি, এই মহিলারে নিয়ে চলে যাবে। তো ওই মহিলারে নিয়ে আর বেদেপল্লিতে যায়নি আমার কাকা, তখন আমাদের বাজারে যে দোকান ছিল ওই দোকানের মধ্যে কাকা গিয়া উঠছে, মহিলা নিয়ে দোকানের মধ্যে থাকতেছে। আর এদিক দিয়ে আমার আব্বারে পুলিশে ধরে নিয়ে গেছে। তো আমার আব্বারে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে আমার মা তখন আমারে নিয়ে আইসা মানে কাকার পা চাইপা ধরে, এবং ওই আমার কাকি যারা বিয়ে করছে আমার কাকা এরে ওনার পা চাইপা ধরে যে আমার স্বামীকে জেল থেকে আনেন, এই সেই। আমার কাকা তখন বলতেছে আমি আনতে পারি এক শর্তে,
আমারে বাড়িতে নেবেন, আমার বাড়ির জায়গা আমারে বুঝিয়ে দিবেন, আমি আমার জায়গায় থাকবো, আপনারা আপনার জায়গায় থাকবেন, আমি আমার বউ সন্তান নিয়ে থাকবো, আমার সাথে কোনো ঝামেলা করতে পারবেন না। তো এরকমভাবে আমার আম্মা তখন এই প্রস্তাবে রাজি হয়। রাজি হলে পরে দেন আমার তখন মানে থানা থেকে আমার আব্বার তখন আনা হয়। আব্বারে আনার পরে আব্বা আরও রেগে গেছে, মানে আরও মানে মিজাজ খারাপ করে ফেলছে যে ওদের এত বড় সাহস, আমার জেলের ভাত খাওয়াইছে, আমি জেলে গেছি, আমি তো ওদেরকে ছাড়বো না, মানে কি একটা অবস্থা করতেছে। পরে আমার কাকা গ্রামের 8-10 জন যে লোক আছে এদের সবাইকে ডাকাইছে। সবাই তখন আসছে, এসে আমার আব্বার সাথে বললো যেটা হতে পারে না, তোর যেহেতু ভাই, তোর বাপ মারা গেছে, তোর মা আছে, তাই তখন আমার দাদিরে ধইরা আমার কাকা তখন অর্ধাঅর্ধি সম্পত্তি ভাগ করে ফেললো। মানে বাড়ির জায়গায় তো আমাদের অত বেশি বাইরে জায়গা নাই, বাড়ির জায়গাটা ভাগ করে ফেলছে। ভাগ করে ফেলার পরে আলাদা জায়গার মধ্যে আমার কাকা আর আমার কাকি থাকতো, ওই জায়গাটার মধ্যেই থাকতো। এবং এইখানে থাকতে থাকতে মনে করেন মানে এই দিন যত সামনের দিকে যাইতে আছে, আমার আম্মুর সাথে ঝগড়া ঝাঁটি ঝামেলা এগুলো বাড়তেই আসছে। আর যে মহিলাটা আমার ওই মহিলা নিয়ে আসছে, মেয়েটারে নিয়ে আসছে, ওই মেয়েটা কিন্তু আমার কাকার মেয়ে না। ওই বেদেপল্লীর কোনো লোকের সাথে এই মহিলার এর আগে আবারও বিয়ে হয়েছে। বিয়ে হবার পরে ওই মেয়েটা হয়েছে। মেয়েটাও দেখতে পাই একেবারে ফুটফুটে সুন্দরী, মানে আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখি নাই। নাম তার পুরী, নামও রাখছে পুরী, এবং দেখতে শুনতেও অনেক সুন্দরী, মানে আহামরি সুন্দরী, এত সুন্দর বলার মতো না। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, মেয়েটা আছে ওই বাড়ির মধ্যে আছে, কাকা এই বাড়িতে থাকে, ভাই প্রতিনিয়ত ঝগড়া। এবং একদিন আমার আম্মা দৌড়ে ওই পাশে যায়, কাকিরে মারে, কাকির মেয়েরে মারে, আমার আব্বা গিয়া কাকারে মারে, মানে অনেকভাবে থাকার চেষ্টা করছে, বাট ওখানে থাকতে পারতেছে না। তাও আমার কাকা 2 বছর মতো ওখানে ছিল। তো 2 বছর থাকার পর যখন কাকারে এইভাবে মারতো, কাকারে অত্যাচার করতো, কাকিরে গিয়া মারতো, কাকির মেয়েটারে মারতো, এবং একটা পর্যায়ে আমার কাকা তখন ঘর বাড়ি সব কিছু ছেড়ে ওই যে বেদেরা খালের পাড়ে এসে যেখানে ঘর বানায় থাকতো, এবার আমার কাকা ওখানে চলে যায়। কারণ এখানে আর আমার আম্মার সাথে আব্বুর সাথে থাকতে পারতেছিল না, তারা আমার কাকারে কোনো সুযোগ দিচ্ছিল না। দেন তখন আমার কাকা তখন ওইখানে চলে যায়, এবং ওইখানে তিনি তখন ওনার ওয়াইফকে নিয়ে, ওনার মেয়েকে নিয়ে ওইখানে গিয়ে উনি একটা কুঁড়ে ঘর বাঁধে, এবং ওই ঘরের মধ্যে তারা তখন থাকতেছে। এবার আমার আব্বা পুনরায় আবারও আমার কাকার ঘর বাড়ি বা কাকার জায়গা যা ছিল সবগুলো আমার আব্বা দখল করে ফেলছে। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে তখন ভালো লাগতো না, মানে আমার অনেক খারাপ লাগতো যে কাকাও তো বাপের ছেলে, এবং আমার কাকারও তো আমার দাদার কাছে হক আছে, আমার দাদার সম্পত্তির মালিক, তাহলে আমার কাকার সাথে কেন এরকম করা হবে? আমি কিন্তু কাকার সাপোর্টেই ছিলাম। তো মাঝে মাঝে কাকার বাড়িতে যাইতাম, মায়ের চোখ ফাঁকি দিয়া, এবং আমার বোনের চোখ ফাঁকি। আমার বোন কিন্তু আবার খুবই খারাপ ছিল, মানে আমি একটা খারাপ কিছু করলেও সাথে সাথে সে আম্মাকে বলে দিত, আমারে পাহারা দিত, মানে খুব ডেয়ারিং ছিল। এরপর আমি মাঝে মাঝে আমার বোনের চোখ, মায়ের চোখ, দাদির চোখ ফাঁকি দিয়া কাকার ঘরে যাইতাম। তো আমার যেই ওই কাকিটা ছিল, মানে উনি যে বেদের মহিলা ছিলেন, বাট এত ভালো ছিলেন বলার মতো না। আমি গেলে আমাকে লাড্ডু দিত, মিষ্টি দিত, চানাচুর দিত, এবং ওনার যে মেয়ে ছিল পুরী, আমি পুরীর সাথে বসে বসে খাইতাম। মানে দুজনের মাঝে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় ওইখানের মধ্যে। এবং এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমি তখন ক্লাস 9-এ পড়ি, আমাদের এলাকারই একটা স্কুলে ক্লাস 9-এ পড়ি। অ্যান্ড ওই ক্লাস 9-এ পড়া পর্যন্ত ওই বয়সটাতে আমি মাঝে মাঝে কাকির ঘরে যাইতাম, এবং কাকা তো বোন যে ছিল পুরী, ওই পুরীর সাথে আমার একটা ভালো সম্পর্ক হলো, ফ্রেন্ডলি। ওই ঘরে যাইতাম, ও আমারে খাওয়াটাও দিত, আমি খাইতাম। এমন করতে করতে ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার কাকা তখন গাড়ি চালাইতো, মানে আপনার রাস্তার মধ্যে গাড়ি চালাইতো না গাড়ি হেল্পারি করতো এটা জানতাম না, কিন্তু গাড়ির মধ্যে যাইতো, গাড়ির কাজ করতো। এবং ওই অবস্থার মধ্যে আমার কাকা, আমি ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার কাকা মারা যায়। আমার কাকা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা বাজারের ওইদিকে আমার কাকা গাড়ি অ্যাক্সিডেন্ট করে কাকা মারা যায় হসপিটালে। এবং কাকার মৃত্যুর খবর শুনে আমি, কাকি, মানে আমরা সবাই মিলে তখন হসপিটালে যাই। আমার বাবা মা, আমার দাদি, কেউ তো কাকার সাথে কথা বলতো না, মানে কাকার সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু কাকার মৃত্যুর পরে সবাই কাঁদতেছে। আমার মাও তখন বলে আমার দেবরটা অনেক ভালো ছিল, আমার ভাইও বলে, আমার বাবাও বলে আমার ভাইটা অনেক ভালো ছিল, একইভাবে আমার দাদিও বলে আমার ছোট ছেলের মতো ছেলে হয় না দুনিয়াতে। অথচ মানুষটা জিন্দা থাকতে সবাই তারে অবহেলা করছে, সবাই তারে অসম্মান করছে। যাই হোক, এরপরে আমাদের যে কবরস্থান, ওই কবরস্থানেই তখন ওনাকে দাফন করা হয়, মানে কাকারে দাফন করা হয়। তো কাকা তখন ওইখানে, মানে কাকার দাফনস্থ করা হইলে কাকি তখন ওইখানে পড়েছিল। তা আমার মা, মানে যেহেতু একটা মেয়ে আছে, আমার কাকি আছে, তো এরকমভাবে আমার কাকা মারা যাওয়ার প্রায় 1.5 মাসের মাথায়, মানে আমার কাকা মারা গেছে পরে আমার দাদি জানি কেমন হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া করে না, চুপচাপ বসে থাকে। মানে দাদির ভিতরে একটা কেমন জানি একটা হাহাকার কাজ করতে শুরু করে, মানে ছেলেটাকে হারাই ফেলছে, দাদি এটা নিতে পারতেছে না, খুব বেশি কষ্ট পাইতেছে। অ্যান্ড একটা পর্যায়ে তখন হলো কি, আমার দাদি, কাকা মারা যাওয়ার 1.5 মাসের মাথায় আমার দাদিও মারা যায়। এবং 1.5 মাস পরে দাদি মারা গেল, আমরা দাদিকেও গোরস্থ করলাম, মানে দাফন কাফন করলাম। এবং এরপর তখন পরিবারে আমি পড়ে আছি, এবং এই সময়গুলো কাটতে কাটতে আমি তখন এসএসসি পরীক্ষা দিই, এবং দুর্ভাগ্যবশত আমি তখন এসএসসিতে ফেল করি।
মানে এসএসসিতে ফেল করি। এবং এসএসসি ফেল করার পরে আমি তখন ওই যে খাল ছিল ওই খালের মধ্যে বেয়াল বসাইছিলাম, মানে মাছ ধরার জন্য বেয়াল বসাই, ওইখানে আমি মাছ ধরি, মাছ বিক্রি করি, মাঝে মাঝে কাকির ঘরে যাই, কাকির সাথে কথাবার্তা বলি। আর আমার কাকা মারা যাওয়ার পরে কাকি আবার সেই পুরনো ব্যবসাটাকেই ধরে নিয়েছে। বিভিন্ন জায়গায় যেত, সাপ ধরতো, সাপ পালতো, এরপরে হাঁস মুরগি পালতো, মানুষের ধরেন শরীর ব্যথা করলে মলম দিত, জোকের তেল দিত, মানে ওই ভেদে মহিলারা যে কাজগুলো করতো না, আমার কাকি আমাদের এলাকাতে সেই কাজগুলোই করতো। বিভিন্ন মানুষকে সিঙ্গা লাগাইতো, এটা ওইটা, ওভাবেই কাকি তখন তার সময়গুলোকে কাটাচ্ছিল এবং টাকা পয়সা সে ভালো ইনকাম করতো। ওইটা দিয়ে আমার কাকাতো বোন আমার কাকি দুজনেই খুব ভালো করে চলতো। তা আমি ওখানে ভেয়ালে মাছ ধরতাম এবং ভেয়ালে মাছ ধরে এটা বিক্রি করতাম, মাঝে মাঝে মাছ ধরে কাকিরে দিতাম। এরকম করে গভীর কোনো এক রাতে, মানে রাতের বেলায় বিশেষ করে আমার যখন মাছ ধরা শেষ হয়ে যাইতো, আমার সাথে আমার ওই কাকাতো বোন পুরি তখন যাইতো আমার মাছ ধরার কাছে। পুরি আমাকে হেল্প করতো, আমি ভিয়াল ফালাইতাম এবং ওখান থেকে মাছ উঠাইতাম, পুরি আমাকে সাহায্য করতো। গুটগুটে রাতের অন্ধকারে চানাচুরের মুড়ি বানিয়ে আমার জন্য নিয়ে যেত। ভিয়াল পাড়ে বসে ও আর আমি একসাথে চানাচুর মুড়ি খাইতাম। ঘর থেকে মাঝে মাঝে এইটা ওইটা আমার জন্য নিয়ে যেত। মানে ও আমাকে অদ্ভুত রকমের পছন্দ করতো। আর পুরি মেয়েটাও দেখতে এতটাই সুন্দর ছিল ভাই, যে কেউ ওর প্রেমে পড়ে যাবে, যে কেউ ওকে দেখলে ওর প্রেমে পড়ে যাবে। এত সুন্দর মায়াবী চেহারার মেয়ে আমার কাছে মনে হয় আমি আমার জীবনে আর দেখি নাই। অদ্ভুত রকমের সুন্দরও, আল্লাহ মনে হয় ওকে নিপুণ হাতে তৈরি করেছে, এমন সুন্দর ছিল। তো সবাই ওরে পছন্দ করতো, আমাদের এলাকাতে অনেক মানুষ ওরে পছন্দ করতো এবং বিয়ের জন্য প্রস্তাবও দিত। বাট আমার কাকি বিয়ে দিত না, মানে কাকি বিশ্বাস করতো না যে বিয়ে দিলে ভালো হবে। আর ও ছোটো ছিল তো, মানে অনেক ছোট ছিল, কাকি ভাবছে বড় হোক, বড় হওয়ার পরে বিয়ে দিবে। এরকম করেও আমার কাছে যাইতো, আমার কাছে আসতো, আমারে খাওয়াই দিত, মাঝে মাঝে খাবার নিয়ে যাইতো। তো আমি বেয়াল দিয়ে 2 হাতে যে মাছ ধরতাম, তেন আমার হাতে তো অনেক ময়লা থাকতো, গন্ধ থাকতো, যার জন্য নিজের হাতে আমাকে লোকমা ধরে খাওয়াই দিত। একদম নিজের হাতে ছোট ছোট লোকমা দিয়ে আমারে খাওয়াই দিত, আমি খাইতাম। আমাদের দুজনের মাঝে এমন এক অদ্ভুত প্রেম ভালোবাসা ছিল, একজন আরেকজনকে এতভাবে পছন্দ করতাম, মনে হয় এই দুনিয়াতে আমরা দুজনে ছিলাম ভালোবাসার রাজকুমার। এবং তার সাথে এমন করে তখন আমার সময়গুলো কাটতেছে, এরকম করে দিন রাতগুলো পাস হতে হতে আমার মা তখন কিছুটা বিষয় আন্দাজ করে ফেলে, মানে মা তখন কিছুটা বিষয় বুঝে ফেলে যে আমি ওখানে বেয়ালায় মাছ ধরি এবং রাতের বেলায় পুরি আমার কাছে যায় এবং গিয়ে আমার সাথে কথাবার্তা বলে। আমাদের মাঝে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আমার বোন, ওই যে আমার ছোটো বোনের কাছে আমি মাঝে মাঝে 2-1টা কথা বলতাম যে পুরীর সাথে আমার এটা হয় ওইটা হয়। তো আমার ছোটো বোন আবার কুটনা বুড়ির মতো ছিল, খুবই খারাপ ছিল, ওই সেগুলো আমার আম্মার কাছে বলে দিত। এবার একদিন আম্মা করলো কি, মানে আমি গেছিলাম সকালবেলা মাছ বিক্রি করার জন্য, অ্যান্ড মাছ বিক্রি করা অবস্থায় আমি ওইখানে বাজারে শুনতেছি আমার মা নাকি আমার বেয়াল পরাই দিতেছে। পরে আরেকজনের বললাম, ভাই তুই মাছগুলো বিক্রি কর, আমি একটু আসতেছি। এবার আরেকজনের কাছে মাছগুলো দিয়ে আমি তখন দৌড়ে গেলাম ওখানে আর কি হইতেছে দেখার জন্য। এবং যাওয়ার পরে দেখলাম আসলেই কিন্তু তাই, মানে আমার বেয়ালের যে জালগুলো সেগুলো সব আমার মা পোড়াই দিতেছে। দৌড়ে গিয়ে মারে ধরলাম, ও মা এগুলো পুড়তেছো কেন, এগুলো তুমি কেন পুড়ে ফেলতেছো, আমার অপরাধ কি, কেন পুড়তেছো? আমার মা বলে, তুই এখানে বৈশা ওই বাইকদানি মেয়ের লোকে প্রেম করবি, তোর কাকার জীবন যেমনি কম বয়সে শেষ হয়েছে তোর জীবন এমনি শেষ হইব না, আমি এভাবে হইতে দিব না। এবং এগুলো পোড়াই দিয়েই তখন হচ্ছে মানে পুরীদের ঘরের দরজায় গেল, পুরীরে প্রচণ্ড রকমের গালাগালি করতেছে, মানে আমার কাকিরেও গালাগালি করে, কাকাতো বোনেরও গালাগালি করে। আমার কাকিরে বলে, তুই তোর মাইয়া লেলাই দিছস, এই মেয়ের বাপকে আমরা তো তা জানি না, এবং নষ্ট মেয়েরও তুই আমার ছেলের পিছনে লাগাই দিছস, এইটা ওইটা বলে মানে খুবভাবে গালাগালি করে। তো গালাগালি করার পরে আমি আর লজ্জায় কাকি সামনে পড়তে পারি না, মানে এত পরিমাণের গালাগালি করছে আমার কাকিরে যা আসলে বলার মতো না। এরপরে যে আমি ওনার সামনে পড়ে ওনার সাথে 2টা কথা বলবো, মানে এরকম আমার রুচিতে আসতেছে না যে এরপরে আমি আর কখনো কাকির সামনে গিয়ে কাকির সাথে কথা বলতে পারবো। আমি প্রচণ্ড রকমের আঘাত খাই যে আমার মা এই কাজটা করবে, এটা ভাই আমার চিন্তা ভাবনার মধ্যেও ছিল না যে আমার আম্মা এতটা ডেয়ারিং হয়ে যাবে, মানে এতটা খারাপ হয়ে যাবে। তারপরেও ঠিক আছে, যা করার করছে, আমি আর কি করব, কারণ আমার তো কিছু করার নাই। এবং এভাবেই 2 দিন আমি আর ওই খালের পাড়ে গেলাম না। এবং 2 দিন পরে আমি যখন খালের পাড়ে কাকির বাড়ির দিয়েই গেছিলাম, কাকি আমার মানে বাড়িতে ঢুকতেছি এই অবস্থায় দেখে আমার ডাক দিয়ে আমার খালের পাড়ের দিকে নিয়ে গেছে। খালের পাড়ি দিয়ে নিয়ে যে আমার বলে, সাগর তুই আমার বাড়িতে আসোস, আমার ভালো লাগে, এবং তুই অনেক ভালো ছেলে, অনেক বছর ধরে আমাদের সাথে তোর ভালো সম্পর্ক, তোর বাবা মা আমাদের সাথে কথা না বললো, তুই আমাদের সাথে কথা বলতে, আমাদের সাথে মিশতি, আমাদের কাছে আসতি, তো এইটা আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে সত্যিকার অর্থে আমার কাছে অনেকটা ভালো লাগে। তো বাবা আমি তোর কাছে অনুরোধ করি তুই আর আমার বাড়িতে আসিস না, মানে ডাইরেক্ট। আমি বললাম, ও মা কাকি এটা আপনি কী কইলেন, আমার সাথে এতক্ষণ এত সুন্দর করে কথাবার্তা বললেন আর এখন বলতেছেন আমি যাতে আপনার বাড়িতে না আসি, কেন?
বলে তুই আমার বাড়িতে আসলে আমি আর এটা নিতে পারবো না, আমার দ্বারা আর এটা সম্ভব না। সবসময় তোর মা এরকম খারাপ ব্যবহার করে, আমি গরিব হতে পারে, আমি নিচু জাত হতে পারি, কিন্তু আমি তো মানুষ, আমারও তো শরীরে চামড়া আছে, আমি এসব আর নিতে পারি না বাবা, তুই আর আমার বাড়িতে আসিস না। পরে আমি বললাম কাকি এটা কি, আপনি এটা কী ধরনের কথা বললেন? আমি পরীর সাথে মাঝে মাঝে খেলা করি, পরীর সাথে দেখা করি। বলে না তুই ওরে ভুলে যা, ওই বাড়িতে আসিস না। আর পরী তো তোর কাকা তো বোন না, ওর বাবা আর তোর বাবা তো এক ভাই না, পরীর বাবা ছিল আলাদা, তোর বাবা আলাদা, কিন্তু তুই আর আমার বাড়িতে আসিস না। আমি যত করেই বললাম যে কাকি আমার মা না হলে অন্যায় করছে, বাট আমি তো কোনো অন্যায় করি নাই, আপনি আমার ওই বাড়িতে আসতে দেন। কিন্তু কাকি আর আমার ওই বাড়িতে যাইতে দেয় না। এবার আমি আর ওই বাড়ির মধ্যে যাইতে পারি না। তখন মনে করেন আমি ওই আমার বাড়ির মধ্যেই ঘুরতেছি, আমার ওই জাল পোড়াই দিছে, আর মাছও ধরি না। মাঝে মাঝে কাকির বাড়িতে উকি মারি এখানে ওইখানে। আর আমার কাকাতো বোন পরীরে আমার কাকি আর ঘর থেকেই বেরোতে দেয় না, মানে ঘরের মধ্যে বেরোতে দেয় না। ওরে প্রচণ্ড রকমের পাহারাতে রাখছে, ও কোথায় যায় কী করে না করে এগুলো কাকি শুধু খেয়াল করতেছে। কোনোভাবেই বাইরে গিয়ে আমার সাথে দেখা করবে বা আমার সাথে 1 মিনিট কথা বলবে, এই সুযোগ আমার কাকি আর ওরে দিতেছে না। মনটা তখন ভাই প্রচণ্ড রকমের খারাপ হয়ে গেল, কান্নাকাটি করতেছি, ঘোরাফেরা করতেছি, মানে তখন একদম পুরো লাস্ট পর্যায়ে। এই সময়ের ভিতরে শুনতেছি হঠাৎ করে আমাদের এলাকার এক, মানে রনি বলে আমাদের এলাকার এক প্রাক্তন চেয়ারম্যানের ছেলে আছে, ওই এর আগে 2টা বিয়ে করছে, মানে 2টা বিয়ে করছে, ওর খুব খারাপ চরিত্র ভালো না, 2টা বউ চলে গেছে। এবং আমি লোকে মানে লোকের মুখে শুনতেছি ওই রনি নাকি আমার কাকির বাড়িতে যাতায়াত করে, মানে কাকির বাড়িতে যায় আসে মাঝে মাঝে রাত বিরাতে, এগুলো আমি মানুষের মুখে শুনতেছি। এবং মানুষের মুখে এই কথাগুলো শোনার পরে আমার ভিতর তখন কেমন জানি কাজ করতেছে, কি রে রনি তো চরিত্র ভালো না, অত চরিত্র খারাপ একটা ছেলে, তা এই ছেলে আমার কাকির বাড়িতে কেন যায় এবং ঘটনা কি? এবার আমি কী করলাম, আমার কাকির একদিন জিজ্ঞেস করলাম, মানে ঘাটে পায়ে জিগেলাম যে কাকি রনি নাকি আপনাদের বাড়িতে যাতায়াত করে, রনি আপনার বাড়িতে যায়, তা কেন যায়? পরে কাকি আমার বলে যাইতেই পারে, আমার বাড়িতে তো যাইতেই পারবে, গেলে সমস্যা কি, তোর কোনো সমস্যা আছে? আমি বললাম না আমার কোনো সমস্যা নাই, আপনার বাড়ি আপনার ঘর, আপনার বাড়িতে যে কেউ যাইতে পারে, কিন্তু আপনি তো জানেন রনি মাদকের ব্যবসা করে এবং রনি বাবাও খারাপ চেয়ারম্যান ছিল, রনিও তো ছেলে হিসেবে এতটা ভালো না, তা এই ছেলে আপনার বাড়িতে যায় আসে, যদি কিছু একটা হয়ে যায়। আমার কাকি বলে কি হবে, মানে এমনি আমার বলে কি হবে? আমি বললাম এমনও তো হতে পারে যে আপনার মেয়ের উপর ওর খারাপ দৃষ্টি যেতে পারে। আমার কাকি তখন আমার বলে খারাপ দৃষ্টি যাবে কেন, আমার মেয়েরা আমি ওর কাছে বিয়ে দিব। এটা শোনার পরে ভাই আমার মাথায় মনে হয় তখন আসমানটা ভেঙে পড়লো। আমি বললাম কাকি এটা আপনি কী বলেন, আপনি ওর কাছে বিয়ে দিবেন মানে এটা আপনি কী ধরনের কথা বলেন? কাকি বলে হ্যাঁ দিব, আমার মেয়ের কি বিয়ে দেওয়া লাগবে না, তা বিয়ে দেওয়া লাগলে দিব, সমস্যা কি? আমি বললাম কাকি আপনি কি জানেন রনি সম্বন্ধে, রনি এর আগে 2টা বিয়ে করছে, রনির চরিত্র মানে এত খারাপ তা বলার মতো না, রনির সাথে আমাদের এলাকার কেউ ঠিকমতো কথাই বলে না, ও যথেষ্ট পরিমাণের বাজে এবং নোংরা চরিত্রের একটা ছেলে, তা আপনি এই ছেলেরা আপনার মেয়েরই বিয়ে করাবেন? আমার কাকি বলে হ্যাঁ করাবো, তাতে আমার কি, তোর কি? এরকম করে কাকি আমার সাথে রাগারাগি করে ঘরের মধ্যে ঢুকে গেছে। ভাই আমি আর সারাটা বিকেল মানে কোনো দিকে যায়, মানে আমার শরীরে মনে হয় কেউ ব্লেড দিয়ে কাইটা লবণ মরিচ লাগাই দিছে, এমন একটা অবস্থা, খালি আমার শরীরটা জ্বলতেছে। কিরে কাকি এটা আমার কী বললো, মানে কাকি আমার এটা কী কথা বললো, কেন বললো, মানে কী কারণে বললো, মানে আমি আর এগুলো নিতে পারতেছি না। এবং মাগরিবের পরে আমি ডিরেক্টলি কাকির ঘরে ঢুকে গেছি। ঘরে ঢুকে যাওয়ার পর উনি আমার বলে কিরে তোর না আমি কইছি এই বাড়িতে না আসার জন্য, তুই এই বাড়িতে আসলি কেন? আমি বললাম আমি আসছি কাকি আপনার সাথে আমার কথা আছে। বলে কথা থাকলে বাইরো, এরকম করে উনি আমার বাড়ির বাইরে আনছে, মানে উনি আমার 1 মুহূর্ত ওনার বাড়ির মধ্যে থাকতে দেয় না, মানে ওনার ঘরে থাকতে দেয় না, বের করে আনছে, আইনা বলতেছে বল কী হয়েছে? আমি বললাম কাকি আপনি না জানার অভিনয় কেন করতেছেন? বলে কী অভিনয় করবো আমি? আমি বললাম হ্যাঁ অভিনয় করতেছেন, আপনি জানেন যে পরীর সাথে আমার একটা প্রেমের সম্পর্ক আছে, আমি পরীরে ভালোবাসি আর পরী আমারে ভালোবাসে, আমরা দুজনকে ভালোবাসি, এটা তো আপনি জানেন, এবং জানার পরেও আপনি কেন বিষয়টা হাইড করতেছেন, আপনি কেন বিষয়টা অভিনয় নিচ্ছেন? উনি বলেন আমি এসব কিছুই জানি না। আমি বলে দাঁড়ান, আপনি জানেন যে আমি পরীরে ভালোবাসি, পরী আমারে ভালোবাসে, এটা আপনি জানেন। কাকি বলে আমি এই সম্বন্ধে কিছুই জানি না, আর আমি এই সম্বন্ধে কোনো কথাই বলতে চাই না। আমি বললাম কাকি শোনেন, আমি পরীরে ভালোবাসি, আমি আপনার কাছে অনুরোধ করে বলতেছি আপনি পরীর অন্য কোথাও বিয়ে দিলে আমি মরে যাব, আর বিশেষ করে রনির কাছে বিয়ে দিলে তো আমি আত্মহত্যা করব। কাকি আমি আপনার পায়ে ধরি, একদম মানে ওভাবেই আমি ওনার পায়ে ধরে ফেলি এবং পায়ে ধরে কান্নাকাটি করতে শুরু করি। না উনি আমার কোনো কথাই শোনে না, উনি ধাক্কায় বাড়ির দিকে চলে যায়। এবং বাড়ির দিকে চলে যাওয়ার পরে আমি তখন করলাম কি, ওই রাতে বাড়িতে গেছি, বাড়িতে যেয়ে ডিরেক্টলি আমার মায়েরে বলতেছে মা তুমি কাকির সাথে ঝগড়া করলা কেন, কাকির সাথে তুমি কেন ঝগড়া করলা? আমার মা বলে কে তোর আঁতে ঘা লাগছে? আমি বলি মা আমি পরীরে পছন্দ করে আমি পরীরে বিয়ে করবো ডাইরেক্ট। এটা বলা মাত্রই মা কী করলো, মানে ধাপ করে আমার 2টা থাপ্পড় মেরে দিছে। থাপ্পড় মেরে দেওয়ার পর আমি তখন আমার রুমে গিয়েই আপনার মানে এইটা ওইটা ছিল ভাঙাভাঙি শুরু করছি, মানে ফার্নিচার ভাঙাভাঙি শুরু করছি। আব্বাই তখন ঘরে গিয়ে আমার এই মানে জুতা ছিল আব্বুর পায়ের, আব্বার জুতা দিয়ে আব্বা আমার মারতে শুরু করছে। আমার আব্বার যদিও বয়স হয়েছে, কিন্তু আমার আব্বা অনেকটা ইয়াং মানুষের মতো, মানে শরীরে অনেক শক্তি।
গিয়ে মনে করেন জুতা খুলে আমার মানে পিটাতে শুরু করছে, আমার জুতা দিয়ে মারতেছে। আমি বললাম আমি এই পরিবারেই থাকবো না, আমি বেরিয়ে যাবো। এই বেরিয়ে যাবো বলাতে আমার আব্বার মনে ভয় ঢুকে যায় যে আমি যদি আমার কাকার মতো আবারও করি। এবার আমার আব্বা গিয়ে উঠছে, পিছন দিকে গিয়ে আমার জড়ায় ধরছে, ধৈরা বলে তুই বাড়িতে আয় বাবা, তুই বাড়িতে আয়। বাড়িতে আমার ঘরে আনছে। আনার পরে 2টা দিন কাটলো আমার সাথে খুব ভালো ব্যবহার, এবং যতইভাবে আমি আমার আব্বা আম্মা উভয়রে বুঝাই যে আমি পরিরে পছন্দ করি, আমি পরিরে বিয়ে করতে চাই, পরি আমার অনেক পছন্দের, ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমি বিয়ে করব। কোনোভাবে আমার আব্বা আম্মা দুজনের একজনকেও বোঝানো গেল না যে আমি পরিরে পছন্দ করি, ওরা আমার কাছে পরিরে বিয়ে দেবে না। পরির কোনো কথাই ওরা শুনতে পারে না। 2টা দিন ভালো ছিল, 2 দিন পরে আবার যেই সেই। এবার এরই মাঝে আমি লোকে লোকে শুনতেছি যে পরির সাথে চেয়ারম্যানের ছেলে রনির একেবারে বিয়ের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার পথে। একদিন চেয়ারম্যানের আরদে গেলাম, চেয়ারম্যানের আবার আরদ আছে, আরদে গেছি। আরদে যাওয়ার পরে চেয়ারম্যানের ছেলে আমার দেখে বলে কিরে জেলে জাল্লা, মানে জাল্লা বলে আমাদের লোকালি, বলে ওই জাল্লা এদিকে আয়। পরে আমি বললাম কী হয়েছে? বলে তুই মাছ ধরছস, মাছ আনছস? আমি বললাম যে ভাই দেখেন রনি ভাই আপনার সাথে আমার কথা আছে, উনি তো আমার বড় হয়। পরে আমার বলে কী কথা? আমি বললাম একটু আড়ত থেকে উঠে আসেন, সবার সামনে বলা যাবে না। পরে উনি আড়ত থেকে উঠে আসছে, আসার পরে আমার আড়তের পিছনে গেছে। আমি বললাম রনি ভাই আপনার একটা কথা বলি, আপনি তো জানেন যে পরি আমার কাকাতো বোন। বলে হ্যাঁ জানবো না কে, জানি তো, কিন্তু পরি তোর কাকাতো বোন কিনা জানি না। পরে পরির মা তোর কাকি এটা মানতে পারি। পরে আমি বলে আচ্ছা যাই হোক, তো আপনি কি এটা জানেন যে পরির সাথে আমার একটা সম্পর্ক আছে? বলে হ্যাঁ, কাকাতো ভাই বোনের মাঝে তো সম্পর্ক থাকবেই। আমি বলি আমি শুধু কাকাতো ভাই বোনের সম্পর্কের কথা বলি নাই, এছাড়াও পরির সাথে আমার অন্যরকম সম্পর্ক আছে। উনি আমার বলে অন্যরকম সম্পর্ক? অন্য কীরকম সম্পর্ক? আমি বললাম আমি পরিরে ভালোবাসি, পরি আমারে ভালোবাসে। উনি তখন একটা অট্ট হাসি দিল, হাসি দিয়ে আমারে বলতেছে যে হ্যাঁ থাকতেই পারে, এই বয়সে মেয়েদের প্রেম ভালোবাসা না থাকলে হবে কেমন করে? আর পরির মতো সুন্দরী মেয়ে, তার তো 2-1টা প্রেমিক থাকবেই। আমি বলি রনি ভাই আপনি বিষয়টা মানে হাসি ঠাট্টাভাবে নিয়েন না, আমরা দুজনকে অত্যাধিক ভালোবাসি, অ্যান্ড আমি ওকে বিয়ে করব, আপনি মেহরবানি করে এখান থেকে সরে যান। উনি বলে বেটা কী বলোস, পরির সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিক হয়ে গেছে, পারিবারিকভাবে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক, আর তুই এখন এগুলো বলতেছিস? এগুলো কোনো কথা? এগুলো কোনো কথাই না। আমি বললাম রনি ভাই, মানে ওনার পা চেপে ধরে, কারণ আমার কাছে তো আর কোনো পথ খোলা নাই, পা চাইবা ধরি যে রনি ভাই আপনার পায়ে ধরে কাঁদতেছি যে আমি আপনার পা ধরতেছি, আপনি মেহরবানি করে আপনি এই কাজটা করেন না, আমি ওরা ভালোবাসি, আমি ওরা ছাড়া বাঁচবো না। উনি আমার ধাক্কা দিয়ে উনি ওনার আরদে চলে গেছে। এবার আমি কারে বুঝাবো, কার কাছে যাব? না বাবা মা আমার কথা শুনতেছে, না কাকির বাড়ির ত্রিসীমানার মধ্যে আমি ঢুকতে পারতেছি, মানে কোনোভাবে বাড়ির মধ্যে আমার ঢুকার কোনো সুযোগ নাই, আমি বাড়ির মধ্যে ঢুকতে পারতেছি না, মানে বাড়ির মধ্যে আমাকে ঢুকতেই দেয় না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে মানে এর কয়েকদিন পরে, মানে এর 5-6 দিন পরে হলো কি আবার বেদেপল্লিতে, মানে ওই যে বেদেরা যে আসে না নৌকা নিয়ে, এরা আবার আসছে বেদেপল্লিতে। এবং বেদেপল্লিতে আসার পরে এরা তখন বেদেপল্লিতে থাকতেছে, মানে এই জায়গার মধ্যে। তাহলে আমি চিন্তা করতেছি আমি করবোটা কি, মানে আমার মাথার মধ্যে কোনো কিছু আসতেছে না। মানে আমি তখন মানে আর উপায় বুঝতে পাইতেছি না। এরই মাঝে পরীর বিয়েও ঠিক হয়ে গেছে, আমি আর পরীর বাড়ির ভিতরেও ঢুকতে পারি না, পরীর বাড়ির মধ্যেও আসতে পারি না। মানে আমার একটা মানে বাজে একটা অবস্থা হয়ে গেছে। পরীর সাথে কোনো দেখা নাই, পরীর সাথে কোনো কথা নাই, বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক, মানে বিয়ের দিন ঠিক হয়ে গেছে। এবার যখন বিয়ের দিন ঠিক হয়ে গেছে, আমি তখন ঘরের মধ্যে বসে কান্নাকাটি করি, মানে প্রচুর কান্নাকাটি করি। আমার মা এসে আমার বোঝায় এই মেয়ে ভালো, এই মেয়ের বাবা ঠিক নাই, এই মেয়ের মায়ের ঠিক নাই, এই মেয়ের চরিত্রে ঠিক নাই, এরকম মেয়েরে বিয়ে করবি? চেয়ারম্যানের ছেলে দুর্চরিত্রা, সে বিয়ে করাক, তোর দরকার নাই, তোরে আমরা দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে করাবো, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করাবো। কিন্তু আমার তো মন ওরে চাচ্ছে, আমি তো এটা বুঝাইতে পারতেছি না যে আপনারা আমার আসমানের পরি আইনা দিল, আমার এই ধানা কাটা মাটির পরিটাই লাগবো। এটা তো আমি আমার আব্বা আম্মারে বুঝাইতে পারতেছি না। এরকম করতে করতে ওর বিয়ের ঠিক হয়ে গেছে। এর 4 দিন আগে আমি তখন করলাম কি, মানে বিয়ে যেহেতু হবে, একদিন আমি পোটকা কিনলাম। আপনারা অনেকেই বলেন বাজি, মানে আমরা বলি পোটকা, এরকম বাজি কিনলাম। তো অনেকগুলো বাজি কিনলাম, মানে আপনার প্রায় 10-15টার মতো ওর বিয়েতে ফুটাবো। মানে আমার ইচ্ছে ওর বিয়েতে আমি প্রচুর বাজি ফুটাবো, যেহেতু আমার ছেড়ে চলে যাবে, রনি ওরে বিয়ে করে ফেলবে, ওর বিয়েতে আমি প্রচুর বাজি ফুটাবো, ওইরকম একটা চিন্তা ভাবনা করলাম। তা এরকম একটা চিন্তা ভাবনা করার পরে আমি তখন ভাবলাম যে বাজি তো ফুটাবো, একটা কাজ করি, এই মানে ওর বিয়ের 3 দিন আগে ওই আবার বেদেপল্লির মধ্যে অনেক বেদেরা আসছে, নতুন করে ওরা আসছে ওই জায়গাটার মধ্যে। আমি তখন একদিন করলাম কি, রাত্রে 12টা-1টার দিকে ওই বেদেপল্লির উপরে গিয়া ধাপ করে একটা বাজি ফুটাইতে শুরু করলাম, এমনি, কিন্তু কোনো কারণ নাই। এইবার বাজিজন ফুটাইতে শুরু করলাম। এই বেদেপল্লিতে যে মহিলারা ছিল, পুরুষরা ছিল, এরা সবাই বাইরে এদিক সেদিক দিছে দৌড়। বাজির শব্দ শোনার পরে আমার কাকিও তখন দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসছে, আমার কাকাতো বোনও বেরিয়ে আসছে।
আমি দেখতেছি চাঁদের আলো ছিল, চাঁদের আলোতে কাকি বেরিয়ে আসতেছে দৌড়ে আমার কাকাতো বোন পিছন থেকে। আমি তখনই ভাই দিলাম দৌড়, এবং দৌড় দিয়ে গিয়েই আমার কাকাতো বোনের জড়াইয়ে ধরে কাকির এখান থেকে সরাই দিয়েছি। তখন চারপাশ থেকে মানুষজন দৌড়ে দৌড়ে এদিকে ওইদিকে প্রচণ্ড রকমের মানুষ চারদিক থেকে দৌড়ে আসতেছে। কিরি এখানে কী হয়েছে, বোম মারছে, মানে সবাই বলে বোমা মারছে, বেদে বললে তো বোমা মারছে। এবং এদিক দিয়ে আমার কাকাতো বোনের মুখ চাইবে ধরে আমি মানে নদীর কানে মানে আপনার খালের পাড়ে লয়ে গেছি। খালের পাড়ে নিয়ে আমি বলতেছি পরি আমার সাথে চল। ও বলে আপনি এখানে আম্মা দেখলে মারি ফেলবো। আমি বলে চল আমার সাথে। এরকম করে ওরে আমি দৌড়ে দৌড়ে ওই কোনো দিকে সাইডে নিয়ে ওই দিকে মানে আপনার খালের ওই দিকে দৌড়াইতে মানে আমি পুরো এলাকায় পার হয়ে গেছি। এলাকা পার হয়ে একটা সাঁকু ছিল এবং সাঁকু দিয়ে ওই পারে গেছি, এবং ওই পারে যাওয়ার পরে ওই পার দিয়ে আমি তখন দৌড়াইতে শুরু করছি। ও দৌড়াইতেছে আমিও দৌড়াইতেছি, ও দৌড়ায় আমিও দৌড়াই, কিন্তু সময় কখন বাকি ওইটা আর দেখতেছি না, শুধু দৌড়াইতে আছি দুজনে, মানে পিছনের দিকে ফিরে তাকাইতেছি না। দৌড়াইতে অনেক দূরে চলে গেছি। অনেক দূরে যাওয়ার পর একটা ঝাউ বাগান আছে, ওইখানে ঝাউ বাগানের দিকে চলে গেছে খালের পাড়ে। এরপরে ওই ঝাউ বাগানে গিয়ে তখন বসছি। বসার পরে ও আমার বলতেছে সাগর ভাই এটা আপনি কী করছেন, মানে এটা আপনি কী করলেন? আমি বললাম কী করলাম মানে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ও আমাকে বলে মানি বোমা মারছে কেউ এখানে? আমি বলে কেউ বোমা মারে নাই। তা বলে তাইলে আমরা যে বোমার শব্দ পাইলাম, বলে বোমা না, তোর বিয়েতে বাজি ফুটাবো বইলা বাজি কিনছিলাম। তা এই বাজি যখন মাথা খারাপ হয়েছে রাত দুপুরে ফুটাইতে শুরু করছি, তোর মা বাইরে দিল দূর, আর পিছন থেকে আমি তোরে পায়ে নিয়ে আসলাম। বাজিগুলো ফুটানে অনেক ভালো হয়েছে। আমার বলতেছে আমার যে নিয়ে আসছেন আমার কি আপনি রাখতে পারবেন? আমার তো 2 দিন পরে বিয়ে। আমি বললাম ধুর স্যার, তোর বিয়ে তো তোরা আমি করবো। ও আমার বলে আপনি আমার বিয়ে করে খাওয়াবেন কি? আমি বললাম যা পারি তা খাওয়াবো, মাঠে ঘাটে কাজ করবো, নদীতে মাছ ধরবো, জেলের কাজ করবো, যেটা পারি এটাই করবো, তাও আমি তোরেই বিয়ে করবো। আমি তোর ভাগ কোনো পৃথিবীর কাউরে দিতে পারবো না। ও আমার বলতেছে এত ভালোবাসেন আমারে? আমি বললাম এরকম করতে করতে সকাল হয়ে গেল, আলো ফুটলো, এবং আলো ফুটার পরে আমি তখন তারে নিয়ে ডিরেক্টলি বরিশাল শহরে। আমার কাছে অল্প কিছু টাকা ছিল পকেটে, ওই পকেটে টাকাগুলো দিয়ে বরিশাল শহরে গিয়ে ওর জন্য জামা কাপড় কিনলাম, জুতা কিনলাম, আমার জন্য জামা কাপড় জুতা কিনলাম। এবার কেনার পরে বরিশাল শহরে ওইখানে মানে শহর থেকে মোটামুটি একটু দূরের একটা মহল্লার মধ্যে একটা ঘর ভাড়া করলাম। এবং ঘর ভাড়া করার পরে টাকা তো আর হাতে নাই, পরে ঘর ভাড়া করার পরে দুজনে বিয়ে করছি, মানে মসজিদ থেকে একটা হুজুর ডাইকা দুজনে বিয়ে করছি। এবং বিয়ে করার পরে ওই ঘরের মধ্যে আমরা তখন থেকে গেছি, বাট আমাদের কোনো কাবিন হয়নি, কারণ কাবিন করতে গেলে তো সরকারি খাতে টাকা দেওয়া লাগে। তো ওর কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নাই, তা কাবিন করবো কেমনে? পরে আর কাবিন করি নাই। কাবিন না কইরা নর্মালি আমি ওরে বিয়ে করে ফেলি, এবং বিয়ে করে ওইখানে থাকতে শুরু করি। দীর্ঘ প্রায় 3 মাসের মতো আমি ওইখানে থাকি। এবং 3 মাস পরে মানে ও বাড়ির কথা খুব একটা বলে না। 3 মাস পরে মানে আমার ভিতরে বারবার এই প্রশ্নটা জাগেছে, চেয়ারম্যানের ছেলে রনি যে ডিয়ারিং, রনি না জানে কাকিরে মাইরা ফেলছে, না জানে কাকির কী ক্ষতিছে। 3 মাস পরে, এই 3 মাস কিন্তু বাড়ির কোনো খোঁজ খবর নেই, বাড়ির কারোর সাথে দেখাও করি নেই, বাড়ির কারোর সাথে কথাও বলে নেই। 3 মাস পরে আমি পরিরে ওইখানে রাখছি, মানে যেখানে আমি ঘর ভাড়া করছি ওইখানে পরিরে রাইখা আমি একদিন পরিরে না বইলেই দিনের বেলায় মানে সকালবেলা বাড়িতে বলতে বাড়ির পাশে আমার এক বন্ধুর বাড়িতে আসছি। বন্ধুর বাড়িতে আইসা তখন ওর কাছ থেকে খোঁজ খবর নিলাম। আমার কাছে তো মোবাইল নেই, পরির কাছেও মোবাইল নেই। আমরা মোবাইল ব্যবহার করতাম, মোবাইল কিন্তু তখন অ্যাভেলেবেল ছিল, বাট আমার কাছে টাকা নেই, আমি মোবাইল কিনতে পারিনি। পরে ওর কাছে তখন খবর নিলাম, ওর কাছ থেকে শুনতে পেলাম চেয়ারম্যানের ছেলে অনেক ঝামেলা করছে। আমার কাকি যেই ঘরে থাকতো কাকিরে পিঠটা মানে মাইরা ঘর থেকে বের করছে, এবং কাকির ঘর আগুন দিয়ে পোড়ায় দিছে। এবং কাকির ঘর আগুন দিয়ে পোড়ায় দেওয়ার পরে কাকি ওই বেদেপল্লীর যে মহিলারা ছিল এদের সাথে কাকি চলে গেছে, মানে বেদের যে মহিলারা আসে না দলে দলে গ্রুপ বেঁধে, ওইগুলোর সাথে নাকি কাকি আবার চলে গেছে। তো আমি বললাম তারপরে বলো তোর আব্বা আম্মার সাথে অনেক ঝামেলা করছে, তা চেয়ারম্যানের ছেলে কিন্তু তোরে পাইলে তোরে আস্ত রাখবে না। পরে কাকি চলে গেছে, এটা শোনার পর আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি বিকেলবেলা আবারও পুরীর কাছে গেলাম। পুরী তখন আমার বলতেছে কোথায় গেছিলা সারাদিন? আমি বললাম একটু ব্যস্ত ছিলাম, তো কাজে কামে ব্যস্ত ছিলাম। বলে আচ্ছা ঠিক আছে। পরে আমার খাবার দিল, দুজনে খাবার খেলাম, রাতের বেলায় শুইছি। এবং শোয়ার পরে আমি ওর কাছে কেমনে কমু যে ওর মাইরা বাড়ি থেকে বিদায় করে দিছে বা ওদের ঘর বাড়ি সব পোড়ায় দিছে, আমি তো রেডেরা বলতে পারলাম না। পরে রাত্র শেষের দিকে ও আমারে তখন একটা খবর দিল যে এমন ওর পেটে বাবু, মানে ওর পেটে বাচ্চা আসছে। তখন প্রায় 3-4 মাসের মতো হয়ে গেছে বিয়ের। আমি বললাম তুমি কি বলো, তাহলে তো সুখবর, এটা তো একটা সুখবর। বলে হ্যাঁ, তাই বাচ্চা যেহেতু পেটে আসছে আমার চিন্তা ভাবনা হচ্ছে বেবিটা হয়ে যাক, বেবিটা হয়ে গেলে পরে এরপরে না হয় আমি মানে আমার বেবিটারে নিয়ে আমি বাড়িতে যাব, এর আগ পর্যন্ত বাড়িতে যাব না, ওইরকম একটা চিন্তা ভাবনা। এমন করতে করতে প্রায় বেবিটা 8 মাসের মাথায়, 8 মাসের মধ্যে ও আমার তখন বলতেছে যে সাগর একটা কাজ করো না, গিয়ে আমার আম্মারে নিয়ে আসো। আমি বললাম তুমি কি পাগল হইছো নাকি? তোমার আম্মা তো জানেই যে তোমার সাথে আমার এরকম আমরা বাইকে চলে আসছি, এবং তোমার আম্মা কি আমাকে মানবে? এখন তো আমাকে মেনে নেবে না। বলে মেনে নিবে না কেন? আমাদের এখন বাবু আসছে না, আমার এখন আম্মু আমার সাথে থাকলে আমার জন্য খুব ভালো হইতো, আমার অনেক ভয় লাগে। ওর বয়স কিন্তু খুবই কম ছিল, মানে অনেক কম বয়স ছিল।
তো এত কম বয়সে বেবি কনসেপ্ট করছে, তো আমার বলে আমার অনেক ভয় লাগতেছে, আমার ভিতরে অনেক ভয় কাজ করতেছে, তুমি মানে কাইন্ডলি একটু আম্মুকে নিয়ে আসো, আম্মু যদি আমার সাথে থাকে তাহলে আমার কাছে একটু ভালো লাগবে, আমার ভিতরের ভয়টা একটু কেটে যাবে, তুমি প্লিজ আম্মুকে নিয়ে আসো। আমি বললাম দেখো এরকম পাগলামি করো না, আমি এই মুহূর্তে তোমার আম্মুরে আমি কোথায় পাবো, আমি তোমার আম্মুরে কই পাবো, তুমি এরকমটা করতেছো যে তুমি তো আম্মুরে নিয়ে আসো, এরকম করেও আম্মুরে আনার জন্য মানে খুব ঝামেলা করতেছে। পরে আমি বললাম যে দেখো আমি তোমার আম্মুরে কোত্থেকে আনবো, তোমার আম্মু তো মানে এরকম বুঝাইতেছে, মানে বলি না যে ওর আম্মু চলে গেছে। এমন করতে করতে একদিন হলো কি ওর মানে প্যারা উঠছে, ওর মায়েরও আনবো, ওর মায়েরও দেখবো, মানে সকাল থেকে কান্নাকাটি শুরু করছে, আমি আমার আম্মারে দেখবো, আমি আমার আম্মারে দেখবো। তখন কিন্তু প্রায় ওর 9 মাস হয়ে গেছে, মানে বাবু তখন অনেক বড় পেটে। আমি ওরে বুঝাই, পরি এরকম করো না, এরকম করো না, তুমি এরকম করলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, বাচ্চারা মরে যাবে, তুমি এরকম কান্নাকাটি করো না, এরকম কান্নাকাটি তুমি করো না, তোমার পায়ে ধরে তুমি এরকমটা করো না, না ও যাবেই যাবে। এবার আমি ওর মানে যেহেতু এরকমটাই করতেছে, তাহলে আমি তো আর ওর সত্যটা লুকিয়ে রাখতে পারবো না। পরে আমি ওরে বলে দিলাম যে পরি দেখো, তুমি যে বাড়িতে যাইতে চাইতেছো, তুমি বাড়িতে কার কাছে যাইবা, তোমার মা তো এমনি এমনি চলে গেছে। এবং এইটা বলা মাত্র তখন চিৎকার দিয়ে উঠছে, যেটা তুমি কি বলো, এটা তুমি কীভাবে বললো, আমার মা কই গেছে, আমি আমার মার কাছে যাব না, ওরে আমি ধরে রাখতে পারি না, ও যাবে। পরে শেষ পর্যন্ত ও মানে বোরকা টোরকা গায়ে দিয়ে ফেলছে, ওর মারে কই নিয়ে গেছে, ওর মারে খুঁজতে যাবে। এরপরের দিন আমি বললাম ঠিক আছে সমস্যা নাই, আমি এরপরের দিন তোমারে নিয়ে যাব, তুমি আপাতত আজকে রাতটা থাকো, সকালবেলা আমি তোমার নিয়ে যাবো। এবার সকালবেলা ও তখন নিজের ইচ্ছা ওদের ওই ভিটাতে চলে আসছে, এবং তখন ওই ভিটাতে কিচ্ছু নাই, ঘর বাড়ি সবই তো চেয়ারম্যানের ছেলে পোড়াই দিছে, এবং ওই ভিটার মধ্যে কেউ নেই। এবং আমি বাড়িতে আসছি, ওদের ভিটে আসছে, আমার মায়ের কানে খবর চলে গেছে, আমার মা তখন মানে পাখির মতো উড়ে আমার এখানে আসছে, আইসা আমার ধরে টানাটানি শুরু করছে, বাড়িতে চল। আমি যে বাড়িতে যাবো, যে বাড়িতে কেমনে যাব, আমার বউরে নিব না, আমার বউরে নিয়ে আছে। আমার আম্মা বলে কী বউ, এটা তোর বউ না। আমি বলি মা দেখো ওর 9 মাস হয়ে গেছে, আমার পেটে ওর বাচ্চা আছে। আমার আম্মা বলে না আমি মেরে নিব না, মানে ওইখানের মধ্যে এবং মুহূর্তের মধ্যে আমার বাবা গামছা নিয়ে আসছে, গামছা নিয়ে এসে আমার কোমরে বাইদে ফেলছে, গামছাটা নিয়ে কোমরে বাইদে। আমি বলতেছি আরে আমার এইভাবে কেন দিতেছেন, ও আমার বউ, আমি ওর বিয়ে করছি, ওর বাচ্চা আমার বাচ্চা ওর পেটে। আমার আব্বা আমার ওইখান থেকে বাইদা একরকম নিয়ে চলে আসছে, এবং আনার পরে আমি ঘরের মধ্যে ঘরের মধ্যে আইনে আমার বাইদে ফেলছে, মানে শিকল দিয়ে আমার পা বাইদে ফেলছে, বুঝেন কি অবস্থা। শিকল দিয়ে মানে আমার কাকার সাথে যা করছে সেম কাহিনীগুলো তখন আমার সাথে করতেছে। এবার শিকল দিয়ে আমার পা বাইদে রাখছে। আমি তখন বললাম যে আমার সাথে এরকমটা কেন করতেছেন, কী কারণে করতেছেন। আমি তখন চিৎকার করে বলতেছি এরকমটা কাকার সাথে করছেন, কাকা মরে যাওয়ার পরে সবাই কাকার লাশ ধরে চিৎকার করে কাঁদা কইছেন কাকা অনেক ভালো মানুষ ছিল, সবাই কাঁদছেন কাকার জন্য, আর আজকে আমার সাথে এরকম করতেছেন না। দেখেন আমি যদি মরে যাই তখন আপনারাই বলবেন যে আমি অনেক ভালো ছিলাম, তখন আর আমার ভালোর গুণগান গিয়ে কী লাভ হবে, কেন আমার সাথে এরকমটা করতেছেন। আমি আপনাকে পায়ে ধরি, আপনার কাছে অনুরোধ করতেছি আমারে ছাইরে দেন। না আমারে ছাড়ি না, যত পা ধরে কান্নাকাটি করি, মায়ের পায়ে ধরি, বাবার কাছে কান্নাকাটি করি, আমারে ছাইরে দেন, না আমারে ছাড়ে না। এবার আস্তে আস্তে আমার বোনের কাছে, আমার বোন কিন্তু তখন আমাদের বাড়িতে, আমার বোনের বিয়ে হয় নাই, পরে আমার বোনের মাধ্যমে আমি খবর নিতাম যে বোন রে পুরীর কী অবস্থা, বলে পুরী ওখানে ঘর বানাইতে আছে। আমি বললাম কই ঘর বানায়, বলো ওর মা যেখান থেকে চলে গেছে, ওদের যে আগের ভিটাটা ছিল ওইখানেও ঘর বানাইতেছে। ওই সময় আরেকটা জিনিস ভালো হয়েছে, চেয়ারম্যানের পোলা রনি এই পরি যখন ধরেন আপনার চলে গেছে, আমি পরি নিয়ে তখনও মদ টদ খাইয়া রাস্তায় ঘোরাফেরা করে মানে র্যাবের হাতে পড়ছে, এবং র্যাব তার কি মাইরা ফেলছে না কোথাও গোয়েন্দা সংস্থার কাছে দিয়ে দিছে, কী করছে আমি জানি না, কিন্তু ও তখন র্যাবের হাতে বন্দী ছিল, প্রশাসনের হাতেও তখন নিয়ে গেছে। আমার মনে ও তখন জেলেই ছিল, মানে ডিবি মানে পুলিশ প্রশাসনই শহরে তখন ধরে নিয়ে গেছে। পরে এই জন্য কিন্তু পুরী অনেকটা সেফ পাইছে। পরে আমি আমার বোনেরা বলতাম বোন তুই একটু পুরীর খবর নে, ওইখানে কী করে, আমার বাচ্চা আছে ওর পেটের মধ্যে, আমার বাবুটা তো ওর পেটে, ও যেরকম করে আমার বাবুটা তো মরে যাবে, আমার বাবুটা তো বাঁচবে না, ও কেন এরকমটা করতেছে। আমার বোন বলতেছে আচ্ছা সমস্যা নাই। আমার বোন কিন্তু তখন আমাকে অনেক হেল্প করে ওই লাস্টের দিকটাতে, আমার পুরীর কাছে যাইতো, যে আমার তরফ থেকে পুরীর কাছে খবর দিয়ে আসতো। এরকম করতে করতে পুরীর যেদিন বাচ্চা হবে ওই দিন আমি বলতেছি মানে ব্যথা উঠছে, আমার বোন আমারে বলে মানে সকাল থেকে মানে ভাবির ব্যথা উঠছে। পরে আমি মারে বলে মা ওর একটু হসপিটালে নিয়ে যান, ওর ব্যথা উঠছে, মানে ওর একটু হসপিটালে নিয়ে যান, ওর এইভাবে কষ্ট দিয়ে না, ওরে কষ্ট দিয়ে আপনাদের লাভটাকে, ওরা হসপিটালে নিয়ে যান। কিন্তু আমার মা আর ওরে হসপিটালে নিল না, এবং হসপিটালে না নেওয়ার পরে বিকেলের দিকে আমার কানে খবর চলে আসছে, বাড়ির মধ্যে আমি খবর পাইছি পুরীর থেকে একটা মৃত মেয়ে সন্তান হয়েছে, একটা মৃত বাচ্চা হয়েছে। এবং মৃত হয়েছে বলতে বাচ্চাটা হওয়ার কিছুক্ষণ পরে নাকি নড়াচড়াও করছে, এবং কিছুক্ষণ পরে বাচ্চাটা মারা গেছে। তো আসলে বাচ্চা পেটে নিয়ে পুরী যা করছে, এরপরে এই বাচ্চা যে বেঁচে আছে এটাই তো বড় কিছু। পরে বাচ্চাটা মরে গেল, মরে যাওয়ার পরে আমার মনটা তখন খুব খারাপ হয়ে গেল। আমার মা খাবার দেয়, খাবার খাইতে বলে, আমি খাবার খাই না। এরপরে মানে টোটালি আমি খাওয়া বন্ধ করে দিচ্ছি। যে আমার কথা হচ্ছে যেহেতু পরীর উপরে এইভাবে টর্চার করছে, পরী মরে গেছে, তাহলে এরপরে আর আমি খাওয়া দাওয়া করবো না, আমিও মরে যাব।
আমি খাওয়া দাওয়া করি না। আমার মা বলে খা, না খাইলে মরে যাবে, খা না খা না, মানে খাওয়ানোর জন্য খুব ট্রাই করতেছে। আমি বলতেছি আমি খাবোই না, তুমি আমার মাইরা ফেললে মাইরা ফেলো, তোমার যা খুশি তুমি তাই করো, আমি খাবো না, আমি খাবার খাবো না, আমি খাবো না, খাবোই না। পরে আম্মা জোর জবস্তি করে আমার এমনি অমনে অনেকভাবে খাওয়ানোর ট্রাই করতেছে, আমি খাই না। এবং একটা পর্যায়ে হলো কি, এইভাবে তখন এভাবে হইতে হইতে আমার আম্মা তখন করলো কি, মানে আমার আব্বা তখন মানে দুজনেই বুঝছে যে আমি পরিরে অনেক ভালোবাসি এবং আমি মরে যাব। মানে আমার কন্ডিশন এতটাই বাজে হয়েছে, এতটাই খারাপ হয়েছে যে আমি বাঁচবো না। আমার মানে হাড্ডি কাউন্ট করা যাবে, শরীরের হাড্ডিগুলো বেরিয়ে গেছে। এবার আমার আব্বা তখন আমাকে বাঁধন খুলে দিছে। বাঁধন খুলে দেওয়ার পরে পুরি তখন ওই বাড়ির মধ্যেই পড়ে আছে, মানে ঘরের মধ্যে পড়ে আছে, ঘর থেকে বের হয় না, ওই ঘরের মধ্যেই আছে, ঘরের মধ্যেই থাকে, ওইখান থেকে বের হয় না। পরে আমি এরকম একদম শুকিয়ে গেছে, আমার মানে ছেড়ে দেওয়ার পরে আমি আর পুরীর কাছে যাই না, পুরীর কাছে যাই না, আমি এই বাড়ির মধ্যেই পড়ে আছি। এমন করতে করতে আমি হঠাৎ করে খবর পাইতাম পুরী ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যেই থাকে। তো ঘরের মধ্যে যেহেতু থাকে, অনেক দুষ্ট লোক আছে না গ্রামের, যে একটা সুন্দরী মেয়ে একটা ঘরের মধ্যে থাকে একা একা, সুযোগ নেওয়ার জন্য অনেকেই যায়। তখন আমি আস্তে আস্তে করে লোকে শুনতে পাচ্ছি যে পুরীর বাড়ির আশেপাশে নাকি একটা ভয়ঙ্কর রকমের কাল সাপ, মানে সাপ একটা নাকি ঘোরাফেরা করে, মানে ওর বাড়ির আশেপাশে, ওর ঘরের আশেপাশে ঘোরাফেরা করে। তো এখন ঘোরাফেরা করে, কেউ কেউ বলে পরীর মা মারা গেছে, আবার কেউ কেউ বলে পরীর মা এখান থেকে চলে গেছে। মানে পরীর মার মূলত কী হয়েছে ওইটা মানে ওইখান থেকে কেউ সঠিক বলতে পারে না। ঘর দুয়ার ভেঙে দেওয়ার পরে উনি নাকি ওই মানে ভাঙা বাড়িতেই বসে থাকতো, ভাঙা ঘরেই বসে থাকতো, ওই বাড়ি ভিটার মধ্যেই বসে থাকতো। এবং একটা সময় বেদেপুলির মহিলারা চলে গেছে এবং এরপরে পরীর মারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কেউ কেউ বলে বেদেপল্লির মহিলাদের সাথে পরীর মা চলে গেছে, আবার কেউ কেউ বলে হয়তো নদীতে ঝাঁপ দিয়ে মরে গেছে। উনি কিন্তু সবসময় নাকি সবার কাছে বলতো যে আমি আত্মহত্যা করব, আমি নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব, এরকম এক একজন এক এক কথা বলতো। তো যাই হোক, এরকম লোকে শুনতেছি পরীর বাড়ির আশেপাশে নাকি কি একটা কাল সাপ ঘুরেফেরা করে, ভয়ঙ্কর সাপ, এটা লোকে বলতো। তা আমি তখন মনে মনে বলি আলহামদুলিল্লাহ, তাহলে পরীর উপরে যে মানুষের খারাপ একটা নজর, এটা থেকে হয়তো পরী রক্ষা পাবে ওই সাপের মাধ্যমে। এরকম করতে করতে আমার তখন খুব অবস্থা খারাপ হয়েছে। আমার আব্বার তখন আমার একটু দয়া লাগে, মানে আব্বার তখন মায়া লাগে। মায়া লাগার পরে আব্বা আমারে বলে যে কিরে বাবা তোর কী হয়েছে? আমি বললাম যে আব্বা আমি আর পারতেছি না, মানে আমারও সহ্য হয় না। পরে আমার আব্বা আমারে বললো যে দেখি তুই পরীরে নিয়ে আসবি, ওরে নিয়ে সংসার করবে। আমি বলি হোক। আমার আব্বা তখন আম্মারে বললো, এবং আম্মারে বলা মাত্রই আম্মা তখন হেঁপে গেছে, না এটা জীবনেও সম্ভব না, ও মরে যাক, মরে গেলে আমি কান্নাকাটি করে ওরে মাটি দিয়ে দিমু, ওরে দাফন কাফন করে দিমু, ওরে ভুলে যাবো। কিন্তু এরপরেও ওই মেয়ের মানে ওই মেয়ের আমি আমার ঘরের ছেলের বউ বানাবো না, আমার একমাত্র ছেলে। না, আমার আব্বা যতই বুঝে আমার আম্মা শোনে না। এবং একটা পর্যায়ে আমার আব্বা নিজেই মানে সম্পূর্ণ নিজে দায়িত্ব নিয়ে তখন ওই পরীর সাথে পুনরায় আমার আব্বা আমার আবারও মিলিয়ে দেয়। এবং ওই বাড়ি থেকে তখন পরীকে আমার বাড়িতে নিয়ে আসে, মানে আমার বাড়িতে আনে। এবং আমার বাড়িতে আনার পরে যেখানে মানে আল্লাহর কি হুকুম আর কি, যেদিন আব্বা নিজের হাতে আমার পরীরে বিয়ে করায় আনে, ঠিক তার 2 দিন পরে আমার আম্মার সাথে ঝগড়া লাগে। আমার আব্বা করছে কি, মানে আম্মুর সাথে ঝগড়া করছে, সারাটা রাত ঝগড়া করছে, কেন আব্বা আমারে মানে পরীরে বিয়ে করে আনলো, এটা নিয়ে আম্মার সাথে ঝগড়া করছে। করার পর আব্বা তখন করলো কি, আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, বট গাছের নিচে আমার আব্বা তখন শুয়েছে, সরি বট গাছ না, গাব গাছ, আপনারা হয়তো অনেকেই চেনেন গাব গাছ, অনেক বড় গাব গাছ। এই গাব গাছের নিচে আমার আব্বা তখন শুয়েছে বিছনা করে, মানে হুদিমকাল ছিল, মানে গরমকাল ছিল, ওইখানে শুয়েছে। আমার সাথে রাগ করে ঘরে শোয় নাই। এবং সকালবেলা আমি তখন মানে উঠার পরে দেখি যে আব্বা তখনও শুয়ে আছে কাঁথা মরে দিয়া। পরে কাঁথাটা সরানোর পরে আব্বারে ডাক দিয়ে দেখি যে আমার আব্বা ওই জায়গার ভিতরে একদম মরে শক্ত হয়ে আছে, একদম শক্ত হয়ে আছে। কিন্তু চিৎকার দিয়ে বসলাম, চিৎকার দিয়ে মারে ডাক দিলাম, বোনেরে ডাক দিলাম। আমার বোনের কিন্তু তখনও বিয়ে হয় নাই, তা সবাই তখন দৌড়িয়ে বেরিয়ে আসছে। আসার পরে দেখতেছে যে এই ঘটনা, আব্বা পড়ে আছে এবং মরে একদম শক্ত হয়ে আছে, মানে রাতেই মারা গেছে। আমার আম্মা তখন আমার বউরে গালাগালি করতেছে, মানে পুরীরে গালাগালি করতেছে, তোর জন্য আমি বিধবা হয়েছি, তুই আমার স্বামীরে খাইছিস, তুই আমার স্বামীরে খাইছিস, মানে ওরে গালাগালি, মানে চিৎকার করে কান্না করতেছে আর ওরে গালাগালি করতেছে। সবাই তখন আসছে, আমার আম্মারে বুঝাইতেছে যে এই এতিম মেয়েরে আর গালাগালি করে কী লাভ হবে, ওরে গালাগালি করে না, যার হয় যতটুকু আছে ততটুকুতেই তো উনি চলে যাবে। তা আপনার স্বামী চলে গেছে, মেয়েটারে গালাগালি করেন না, মেয়েটা নিষ্পাপ নিরপরাধ, ওরে গালাগালি করেন না। না, আমার আম্মা পরীরে গালাগালি করতেছে, তোর কারণে আমার স্বামী মারা গেছে, তোরে আমি এই করবো, তোরে আমি সেই করবো, মানে পরীরে হুড়দো আমার আম্মু গালাগালি করতেছে। আমি তখন পরীরে বলি পরী তুমি মন খারাপ করো না, আমার আম্মা গালাগালি করো, কিন্তু তুমি তো কোনো অন্যায় করো নাই, আর তুমি যদি কোনো অন্যায় নাই করে থাকো তবে আম্মার গালাগালিতে তোমার কিছুই হইব না। তো এরকম করতেছি। যাই হোক, পরে দিন ফেরিয়ে প্রায় দিনে 2টা 2:30টার দিকে তখন মানে মাইকিং করা হলো, 2:30টার দিকে আমার আব্বাকে তখন দাফন করা হলো। মানে 2টা টাইম দিছে। পরে আকাশ অনেক মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি ছিল, তা আধা ঘন্টা রিলে করে তারপর আধা ঘন্টা পরে আবারও আব্বার দাফন কাফন করলো। আব্বারে মাটি দিলাম। আব্বারে মাটি দেওয়ার পরে আমি আব্বার কবরের কাছে কান্নাকাটি করতেছি, পরি আমারে বুঝাইতেছে চলে আসো, এখানে কান্নাকাটি করো না। তো আমি তখন এখান থেকে চলে আসি।
বাড়িতে চলে আসি, বাড়িতে এসে মন খুব খারাপ, মানে আর নিতে পারতেছি না যে এভাবে ও হারিয়ে যাবে, মানে আব্বা মরে যাবে। যে মুহূর্তে যে মানুষটা আমাকে ভালোবাসে ওই মুহূর্তে ওই মানুষটা চলে যায়। আমি জানি না কেন আমার ভাগ্যটা এতটা খারাপ হলো। পরে কান্নাকাটি করতেছি, পরিবারের মাঝে তো প্রচণ্ড অভাব, বোনটার বিয়ে দিতে পারতেছি না, মানে তখন খুব অভাব দেখা দিচ্ছে। আর আমার বোনের চেহারাটাও দেখতে শুধু খুব একটা ভালো ছিল না, অনেকটা আমার কাকার মতোই হয়েছে ও, মানে আমার কাকার চেহারার মতোই হয়েছে, যার জন্য ওকে বিয়ে দেওয়াটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল। এদিক সেদিক থেকে যদিও বিয়ের ঘর আসে, কিন্তু কেউই আসলে মানে মেয়ে দেখার পর আর বিয়ে করে না। আর বয়সও বেড়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে। এবার আমার আম্মা কান্নাকাটি করে, কি করবে, মেয়েরে বিয়ে দিতে পারতেছে না। এখন আমি তখন এইভাবে পরিবারে পড়ে আসছি, তো তখন আমি কী করলাম, কিছু তো একটা আমাকে করতে হবে, মানে এভাবে তো আর বেকার থাকা যাবে না, পরিবার তো আমাকে চালাতে হবে। আমি তখন বাজারের উপরে গিয়ে একটা সবজি দোকানে আমি তখন চাকরি করি, যেখানে আমাদের নিজেদের দোকান ছিল, ওই তো নিজেদের দোকানে একটা সবজি দোকানে চাকরি করি। তো ধরেন যাই টাকা ইনকাম করি বাড়ির মধ্যে আইনা দিই, আর এই ভাই বাড়ির মধ্যে ঝগড়া, মানে ঝগড়া ঝগড়া ঝগড়া। আমার মা পরিরে এমন কোনো দিন না যে পরির গায়ে হাত তোলে না, পরিরে মারে না, পরির গায়ে হাত তোলে, পরিরে মারে এবং পরির উপরে প্রচুর অত্যাচার করে। তুই আমার বাড়ি থেকে বেরো, আমরা তোরে খাওয়াইতে পারবো না, আমরা তোরে খাওয়াইতে পারবো না, তুই তোর মা যেরকম বেদের কাজ করছে তুই এরকম বেদের কাজ কর। আমার আম্মা বলে তুই বেদেপল্লীর মহিলারা যেরকম কাজ করতে এরকম কাজ কাম করে তুই টাকা পয়সা ইনকাম কর, এবং টাকা পয়সা ইনকাম করে আমাদেরকে টাকা পয়সা দিয়ে তোরে আমরা এইভাবে খাওয়াইতে পারবো না, তোরা আমরা এইভাবে কেন খাওয়াবো, তোরা আমরা এইভাবে খাওয়াইতে পারবো না, মানে বারবার ওরা এগুলো বলতো। তখন আমার আম্মারে বলতো যে আমি তো এগুলো কোনোদিনও করি নাই, আমার মা করতো আমি দেখতাম, বাট আমি তো কোনোদিন করি না, আমি এগুলো পারবো না। আমার মা বলে না তুই যা, তুই সিঙ্গা লাগা, তুই মানুষের বাতের ওষুধ দে, তুই সাপ ধর, মানে এইটা ওইটা ওরে বলতো। তো তখনও কিন্তু আমাদের বাড়িতে একটা সাপ ঘোরাফেরা করতো, মানে অলওয়েজে একটা ওই যে কাল সাপের কথাটা বলছিলাম, এইটা অলওয়েজে বাড়ির চারপাশে ঘুরতো। তো এরকম করে আমি যখন বাজারে থাকতাম, ঘরের মধ্যে ঝগড়া, ঘরে আসলেই ঝগড়া। তো আমি আর এগুলো নিতে পারতাম না, ঘরের মধ্যে আসলেই ঝগড়া ঝাঁটি ঝামেলা, এই জিনিসগুলো নিতে পারতাম না। এবং এরপরে শুরু হলো ওই সাপের অত্যাচারটা, মানে এই সাপটা, মানে মা রাত্রিবেলা আমাদের তো ওই টয়লেট ঘরের বাইরে, এই ঘরের বাইরে গেলে সাপটারে দেখে, এই সাপটা এসে ঘুরে, মানে সারাটা দিন বাড়ির চারপাশে এই পাশে ওই পাশে বিভিন্ন পাশে সাপটা ঘুরতে থাকে। এবং আমিও একদিন রাতের বেলায় মানে সাপটারে দেখছি, খুবই ভয়ঙ্কর সাপ, মানে আমি আমার জীবনে এরকম সাপ দেখি নাই ভাই, যেমন লম্বা এবং তেমনই মানে মোটা, মানে এরকম মনে হয় না যেটা কোনো একটা সাপ। তো এখন আরেকটা বিষয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে মানে এই সাপটারে আমরা যখন মারতে যাই, এটা আমাদেরকে এইভাবে, মানে যদিও দেখি এভাবে ফোনা মেলে ধরে কামড়ানোর জন্য, কিন্তু পরি যখন যায়, মানে পরি, আমি যদি বলি পরি ওইখানে সাপটা আছে, ওই সাপটা ওইখানে গিয়ে লাথি দেয়, সাপেরে লাথি দেয়, হাতে ধরে ফালাই দিয়ে, কিন্তু ওরে কামড় দেয় না, মানে হাতে ধরে ফালাই দিয়ে লাথি দেয়, ওরে কিন্তু কোনো কামড় দেয় না। মানে আমি নিজের চোখে দেখা, কেউ যদি বলতো তাইলে হয়তো বিশ্বাস করতাম না, আমি নিজের চোখে দেখছি এরকম সাপটারে ধরে, মানে লেজের মধ্যে ধরে ওরকম মানে জঙ্গলের মধ্যে ফালাই দেয়, অ্যান্ড ফালাই দিলে পরে এটা আবার ঘুরে ফিরে কতক্ষণ পর আবার বাড়ির মধ্যে আসে। তো আমরা দুইটারে মারতে পারি না, এত বড় সাপ। তাই আমার মা বলতেছে এবার লাস্ট পর্যন্ত এই সাপটা নিয়ে মা ওর সাথে লাগে, এই তুই সাপ নিয়ে আসছিস বাড়িতে, তোর কারণে বাড়িতে সাপ আছে, সাপের কামড় খেয়ে আমরা মারা যাবো, ওইটা তুই সাপ মেরে ফেল, সাপটা তুই মেরে ফেল, তুই মারতে পারবি, এটা তুই ছাড়া কেউ মারতে পারবে না, কারণ আমরা তো এটার কাছে যেতে পারি না ভয়ে, তা তুই এটারে মারতে পারবি, তুই মেরে ফেল। পরি আমারে বলে আমি মারবো না, আমি কেন মারবো, আমি এটা তো আমার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, এটা আপনাদের বাড়ির আশেপাশে ঘুরেফেরা করে, কই আপনাদেরকে তো কোনোদিন কারোর ছোবল দেয় নাই, কারে কামড় দেয় নাই, তাইলে কেন? আমার আম্মা বলে কামড় দেয় নাই, একদিন পা দিয়ে বসবো, কামড় দিবে, আমাদেরকে কামড় দেবো, আমরা মারা যাবো। ও বলতেছে না কেউ মরবেন না, আবার এটা কাউরে কামড় দেবে না, মানে এই সাপটা কি, এটার বিষয় কি? আমি আমার বউরে জিজ্ঞেস করলাম, আমার কাছে বলতো না, মানে পুরুরে যদি জিজ্ঞেস করতাম যে এরকমটা কেন করতেছ, মানে এই সাপটা কি আমার কাছে বলো না, ও আমার কাছে এই সাপের বিষয়ে কোনো কিছুই বলবে না, মানে কিছুই বলতো না। তো এই সাপটার সাপের যে গায়ের রঙটা ছিল এটা একটু ভিন্ন রকম ছিল, মানে নর্মালি সাপগুলোর মতো না, একটু অন্য রকম, মানে গায়ের শেরুটা ছিল। আমরা অনেকে হচ্ছে টিভির মধ্যে ডিসকভারি চ্যানেলে যেরকম ভয়ানক সাপগুলো দেখি না, মানে ওই টাইপের সাপ ছিল। এবার একে তো পারিবারিক অভাব অনটন, তার উপরে সাপের মানে অত্যাচার, সাপে বাড়ির মধ্যে এটা করে, আমার আম্মার, মানে আমি আর আমার আম্মারে ঠিক রাখতে পারতেছি না। এবার মনে হয় আমার পক্ষে আর ঠিক রাখা সম্ভব না। আম্মা এবার পরিরে হয় এখান থেকে সাপটাকে মেরে ফেলতে হবে, নাহলে পরিরে ঘরের মধ্যে রাখবে না, মানে এরকম একটাই করতেছে। একদিন পরি করলো কি, মানে আমার কয় তুমি এক বাটি দুধ নিয়ে এসো, আমার এটা বললো। আমি বললাম দুধ নিয়ে কী হবে, বলে আমি ভাবলাম হয়তো দুধের মধ্যে বিষ মিশিয়ে দিবে, সম্ভবত বিষ মিশিয়ে দিয়ে সাপটারে মেরে ফেলবে, এরকম কিছু, কারণ মাঝে মাঝে সাপের মানে এটা দিত, খাবার দিত, আমি দেখতাম। পরে আমি মানে বাটিও আনছি, মানে সাপের বাটিও আনছি, আবার বিষও আনছি। আমি নিজে জানি যে ও মনে হয় বিষ দিবে। পরে আমি বললাম, মানে ও মানে বাটিটার মধ্যে দুধ দিছে, নেওয়ার পরে আমি তখন বিষের প্যাকেটটা হাতে নিছি, হাতে নেওয়ার পরে ও আমারে বলে এটা কি, আমি বললাম বিষ। পরে আমার দিকে তাকায় থাকে, বলে কেন? আমি বললাম এটা দিয়ে দাও, খেয়ে যাক, খেয়ে গেলে তো মরে যাবে। পরে ও আমারে বলতেছে দিবা? আমি বললাম হ্যাঁ।
পরে আমি ও বিষটা হাতে নিয়ে বিষটা ও হাতে নিয়েছে, হাতে নেওয়ার পরে ও কী করলো, বিষটা হাতে নিয়ে ভেবে এক হাতে রেখে দিল, বিষটা দিল না, না নিয়ে দুধটা খাওয়াইলো সাপটারে। দুধটা খাওয়া ওইখানে কান্না করতেছে মানে, এবং এই সাপটা দুধটা খাইয়া মাথাটা নত করে এখান থেকে চলে গেল, মানে ওর সামনে দিকে চলে গেছে। সাপটা চলে যাওয়ার পরে ভাই যদি বিশ্বাস করেন মানে আমি আমার সাথে ওরে কোনোদিন এভাবে কান্নাকাটি করতে দেখি না, মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্নাকাটি করতেছে। ওর মা মরে গেলেও মনে হয় এরকম করে কাঁদবে না, মানে এরকমভাবে কান্না করতেছে। সবাই বলতেছে, আমি বলতেছে, আমার বোন বলতেছে, মা বলতেছে, আরে কী হয়েছে, তা সাপের দুধ খেয়ে এরকম কান্না করতে। ও বলে সাপটা আর আমার কাছে আসবে না, ও বলে এই সাপ আর আসবে না, এটা কান্না করতেছে। তাই এই সাপ আসলো কোত্থেকে, অল্প কিছু নিবিতে এই সাপের সাথে ওর পরিচয়। যাই হোক কান্নাকাটিগুলো কান্নাকাটি এবার এবারও এক গড়া হয়ে গেছে, মানে কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে, মানে কেমন জানি একটা অন্যরকম একটা পরিস্থিতি ওর হয়ে গেল। তা আমি তখন ঘরের মধ্যে যাই, আমি তখন বাজার সাজার করে আসি, সংসার চালাইতে আসি। এরই মাঝে হলো কি, আমার আম্মা হঠাৎ করে আমাদের বাড়িরই পাশাপাশি এক বাড়ি নাজমিন নামের এক মেয়েরে, ওই মেয়েও দেখতে সুন্দর, একটা কালো অসুন্দর, ওই নাজমিন নামের এক মেয়ের আবার মানে বাড়ি এটা না, মেয়ের বাড়ি হচ্ছে আরেকটা। মেয়ের মা মেয়ের বাবারে তালাক দিয়ে মেয়ের নিয়ে এই বাড়িতে চলে আসে, এবং আসার পরে ওই মেয়ের মাও মারা যায়। তো মেয়ের মা আবার মেয়ের নানার কাছ থেকে সম্পদ পায়, ওই সম্পদ আবার মেয়ের নামে লিখে দেয়। তো মেয়ের নানার বাড়িতে থাকে। এখন আমার আম্মা করছে কি, কেমনে মেয়ের মামারে পটাইছে ওই মেয়ের আমার বিয়ে করাবে, মানে নাজমিনটা আমার বিয়ে করাবে। তাই নাজমিনটা আমার বিয়ে করাবে, তা আমার আম্মা এগুলো বলতেছে নাজমিনটা বিয়ে করাবে, এটা সেটা, মানে পরি গেছে এগুলো বলে। পরি কান্নাকাটি করেছে, না এটা কইরেন না, আমি আপনার ছেলের বিয়ে করছি, আপনার ছেলে আমার হাজব্যান্ড, আপনি ওর অন্য কোথাও বিয়ে দিলে আমি বাঁচবো কেমন করে, এটা আপনি কইরেন না। মানে আমার আম্মার কাছেও কান্নাকাটি করে যে আপনি এই কাজটা কখনোই করেন না, এগুলো বলে। আমার আম্মা বলে না, আমার ছেলের আমি বিয়ে দিব, তাতে তোর কি, ওই তোর মতো মানে বাইদ্যের সাথে সারা জীবন থাকবে নাকি? আমার ছেলের মানে ওর ঘরে কিন্তু আর কোনো ভেবি টিভি হচ্ছে না, মানে বাচ্চা হয় না। আমার মা বলতেছে আমার ছেলের তো বাচ্চা কাচ্চা দরকার, বাচ্চা কাচ্চার জন্য হইলেও আমি আমার ছেলের বিয়ে করাবো, ওইখানে বিয়ে করাবো, মানে নাজমিনের বিয়ে করাবো। তাই পরি আমি ঘরে আসলে আমার কাছে কান্নাকাটি করে বলতো, তোমার আম্মা তোমার বিয়ে করাই দিব, তুমি কি সত্যি সত্যি বিয়ে করবা? আমি বলতাম ধরো তুমি এগুলো কী বলতেছো, আমি বিয়ে করবো কেন, আমার এই মুহূর্তে বিয়ে করার কোনো প্রয়োজন নেই, আমার তুমি আছো না, আমি তোমার সাথেই সারাটা জীবন থাকবো, আমি বিয়ে করবো না। তো আমার বলে না তুমি বিয়ে করে ফেলবা, তুমি বিয়ে করে ফেলবা, আমার এগুলো বুঝাইতো। আমি বললাম না না না, আমি বিয়ে করবো না, তুমি মন খারাপ করো, আমি বিয়ে করবো না। তা আমি এগুলো ওরে বুঝাই শোনায় রাখতাম। এমন করতে করতে মানে আমাদের বাড়ির এক ছেলে আছে, নাম হচ্ছে ওর জামশেদ, মানে আমাদের পার্শ্ববর্তী ঘরেরই। ওই আবার আমার সাথে একটু ভালো সম্পর্ক ছিল, আমি যে দোকানে কাজ করতাম ওই পাশের দোকানেই কাজ করতো, মানে পাশের একটা মুদির দোকানে চাকরি করতো। তো আমার বউ মাঝে মাঝে ওর সাথে কথাবার্তা বলতো, যেহেতু আমরা একসাথে কাজ করি। এরকম করতে করতে আমার মাথার মধ্যে আসলো, একদিন হলো কি, আমাদের বাড়ির মধ্যে ওই নাজমিন মেয়েটা আসছে আমাদের বাড়ির উঠানে, আইসা আমার আম্মার সাথে কথা বলতেছে। পরে আমার আম্মা আমারে ডাক দিছে। আমার বউ কিন্তু আমি তখন আলাদা করে থাকতাম, আমার বউ আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। তা আমি বলি কেন ডাকছে, যাই। পরে গেছি, যাওয়ার পরে আমার আম্মা তখন নাজমিনের সাথে কথা বলতেছে, আমি তখন কথা বলতেছি। পরে নাজমিন আমারে বলতেছে যে দেখেন, আপনি তো একটা সবজি দোকানে চাকরি করেন, এমনিতেই তো আপনার সবজি দোকানে আপনি চাকরি করেন, তো কয় টাকার বেতন পান, পরিবারের কত মানুষ, কত খরচ, আপনি আমার বিয়ে করেন বা না করেন এটা আপনার বিষয়, বাট আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমার আম্মা দিয়ে গেছে, এই টাকাগুলো আমি আপনাকে দিতে চাই, আপনি এই টাকাগুলো নেন, এই টাকাগুলো নিয়ে আপনি একটা সবজির দোকান দেন, আমারই বিয়ে করেন না করেন এটা আপনার বিষয়, যেহেতু আপনার বউ আছে, যদি আপনার বউরে ম্যানেজ করতে পারেন তাহলে করবেন, নাইলে না। আপনি একটা সবজির দোকান দেন, একটা সবজির দোকান দিলে আপনার দোকানটা চলবো, আপনার পরিবারটা চলবো। তাই আপনি আমার থেকে সবজি সবজি দোকান দিতে কত টাকা লাগে আপনি বললে আমি আপনার টাকা দিব। পরে আমি বললাম যে না, আমার যেহেতু বউ আছে, আমার পরিবার আছে, আমি ওর কাছ থেকে টাকা কেন নিব? আমি বললাম যে না, আমি তোমার কাছ থেকে টাকা নিব না, আমার তোমার টাকা লাগবে না, আমি যদি কোনো দিকে আমি যদি টাকা জমাইতে পারি, আমার পুঁজি হয়, তাহলে আমি নিজে একটা সবজি দোকান দিব, আমি তোমার কাছ থেকে টাকা নিব না। পরেও বলতেছে না না না, আপনি নিয়ে যান, সমস্যা নাই, আমার আপনার উপরে কোনো অভিযোগ নাই, এরকম নাই, আপনি আবার পরে আবার দিয়ে দিয়েন, মানে আপনার কাছ থেকে হাতে হইলে আপনি আমাকে দিয়ে দিয়েন পরে, সমস্যা নাই। আমি বললাম না, আমি নেব না, মানে আমার কথা হচ্ছে আমি এই মেয়ের কাছ থেকে টাকা কেন নিব, এটা তো আমার প্রয়োজন নেই, আমি টাকা নেই। এবং টাকাই না নেওয়াতে আমার আম্মা খুব রাগারাগি যে ওর কাছ থেকে টাকা নিলাম না কেন। এবার আস্তে আস্তে করে ওই জামশেদ ছেলেটা মানে এই আমার বউর লগে কথাবার্তা বলতো বা এটা ওইটা করতো। এমন করতে করতে আমার বউর সাথে ওর একটু সম্পৃক্ততা একটু ভালো ছিল। একদিন আমার মা আমারে বলতেছে যে বাবা রে, তুই তো নিজের ফেরেস্তা মনে করস, তুই ভালো দেখা, জগৎটা ভালো, তোর সাথে দোকানদারিতে করে জামশেদের সাথে তোর বউর অবৈধ সম্পর্ক আছে, আমার মা আমারে বলে। আমি বলি মা, এটা আমি জীবনেও বিশ্বাস করি না, তুমি যদি সাপ গলায় দিও বলো, এটা আমি জীবনেও বিশ্বাস করি না, পরি আমার পাগলের মতো ভালোবাসে। আমার মা তখন আমারে বলে, আহারে বোকা ছেলে রে, আহারে বোকা ছেলে, তুই কবে চালাক হবি, তুই চালাক কবে হবি, তোর মাথায় আল্লাহ বুদ্ধি শুদ্ধি কবে দিবে, তুই কবে বুঝবি,
তোরে তোর বউয়ে ধোকা দিতেছে, তোর সাথে তোর বউ প্রতারণা করতেছে, এই মেয়ে গোপনে গোপনে জামশেদের লোক অবৈধ সম্পর্ক আছে। এবং আমি তখন বলি যে আমিও মাঝে মাঝে দেখতাম জামশেদ আমাদের বাড়িতে আসে, মানে তখন পরি আমারে সন্দেহ করে, আমি পরিরে সন্দেহ করি। পরি আমারে বলে আমি নাজমিনের কাছে চলে যাচ্ছি টাকার জন্য, আবার আমি পরিরে বলি তুমি আমারও গোচরে জামশেদের সাথে কথা বলো। এরকম করতে করতে একদিন হলো কি রাতের বেলায়, মানে রাত্রে তখন আপনার মানে 9টা সাড়ে 9টার মতো বাজে, মানে বৃষ্টি হইতে আছে, প্রচণ্ড বৃষ্টি। তা বৃষ্টির মধ্যে আমার ছাতা ছিল না, দোকান বন্ধ করে দিয়েছি, আমি বাড়িতে যেতে পারতেছি না। আমার মা তখন ছাতা নিয়ে আসছে বাড়িতে, ছাতা নিয়ে বাড়িতে আসছে। আসার পরে আমি তখন মানে আমি বললাম যে মা তুমি যে, বলে তোরে নিতে আসছি বৃষ্টি যেই জন্য। পরে মায়ের ছাতা দিয়ে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে এসে আমি তখন ঘরের মধ্যে ঢুকলাম, মানে আমার ঘরে ঢুকলাম, ঢুকে দেখি যে আমার বউ নাই, নাজবিন নাই। পরে মায়ের ডাক দিলাম, বৃষ্টি তো পড়তেছে, মা পাশের গ্রামে, বললাম মা নাজবিন কই? আমার আম্মা বলে আমি জানি কি। পরে আমি বললাম যে ও তো ঘরে নাই। মা বলে আহারে তুই বৃষ্টি দিয়ে আসার আগে তোর বউ এই জামশেদের সাথে বেরিয়ে গেছে। আমি বললাম জামশেদ আসলেই কিন্তু সত্য, কারণ জামশেদ 1 ঘন্টা আগে আমার দোকান থেকে বেরিয়ে গেছে, আমি দেখছি 1 ঘন্টা আগে জামশেদ আমার দোকান থেকে বেরিয়ে গেছে, আমি দেখছি, মানে আমাদের মানে পাশের দোকান থেকে বেরিয়ে চলে গেছে। তা আমি চিন্তা করি তাহলে জামশেদ কই গেল, মানে জামশেদ গেল। আমি আমার মার গেলাম, মাকে আশেপাশে খুঁজা দেখ, কোনো জঙ্গলের ভিতরে পাইবি তোর বউর সাথে এই বৃষ্টির মধ্যে মনে হয় মজা নিতে আসে, সুখ করতেছে, শান্তি নিতে আসে। আমার মানে মায়ের কথা শুনে না ভাই আমার তখন কান্না চলে আসছে যে আমি যে মানুষটারে এত ভালোবাসি, এই মানুষটার সম্বন্ধে এরকম কথা আমি শুনবো কেন। এবার আমি কী করলাম, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আস্তে আস্তে মানে রাস্তা দিয়ে হাঁটতেছি, সামনের দিকে যাই যেতে দেখতেছি যে মানে পরি আসতেছে একই ছাতার নিচে জামশেদ সহ। জামশেদের সাথে যখন এই রাতের বেলায়, রাত তখন 9:30 10টার মতো বাজে, ওরে দেখছি দেওয়ার খার পরে ভাই মানে পাশে একটা গাছ ছিল আর কি, আপনার ওই যে ছোটো ছোটো গাছগুলো হয় না, যে গ্রামের যে গাছ, কী গাছ জানি না, এই গাছটা তখন এখান থেকে টান দিয়ে উঠাইছি, উঠে ওরা আমি মারতে শুরু করছি, মারতেছি কুত্তার মতো পিটাইতে আসি। এবং ও কিন্তু কোনো মাইরে মারতেছি যে ওর কিন্তু রক্ত বেরিতেছে, আমি ওর শরীরে রক্ত আসে, আমার গায়ে লাগতেছে রক্তের ছিটা, কিন্তু চিৎকার করে না, মানে ও কোনো কথা বলে না, শুধুমাত্র মানে নিচের দিকে তাকে আছে। এবং ওরে মারতেছে দেখে জামশেদ তখন দৌড় দিয়ে চলে গেছে, আমার পাশে জামশেদ তখন দৌড় দিয়ে চলে গেছে। এরপরে চুলের মুঠি ধরে আমি ওরা আমার উঠানে আনছে, আমার ঘরে উঠানে এনে ওরা মারতেছি, চুলের মুঠি ধরে মারতেছি, মানে মারতেছে। আমার মা কিন্তু দেখতেছে, আমার বোনও দেখতেছে, তারা কিন্তু এসে আমার ধরতেছে না। যে আমি ওর এইভাবে মারতেছি, আমার মাও ধরে না, আমার বোনও ধরে না, আমি ওর এই জায়গাটার মধ্যে কুকুরের মতো পিটাইছি। মানুষের মারে না, ওভাবে মারছে মাইরা। আমি তারে বলছি যে দেখ তুই আমার ঘরের মধ্যে ঢুকবি না, তুই এখানে থাকবি, তুই ঘরের মধ্যে ঢুকবি না, তুই এই জায়গায় থাকবি। আমাদের বাড়ির পাশে মানে আমার ঘরের সামনে একটা নারকেল গাছ আছে, ওই পাশে একটা মানে আছে গাব গাছ আছে বড়, পাশে একটা নারকেল গাছ আছে। তাই নারকেল গাছ আমি বলি যে তুই আমার ঘরে ঢুকবি না। ওরে মাইরে আমি তখন ঘরে আসছে, খাবারও খাই না, ঘরে আইসা আমি দরজাটা লাগাইছি, জানালাটাও লাগাই দিছি, ওরে আর আমি আনি নাই। বাট অনেক টাইম হয়ে গেছে, আর বৃষ্টি বাইরে তখন মানে মুষলধারে বৃষ্টি, এত পরিমাণের বৃষ্টি ভাই, যে বৃষ্টির কারণে মনে হয় যেন মানে আমার জীবনে আমি এত বৃষ্টি দেখি নাই। এই বৃষ্টির মধ্যে মধ্যরাতের কাছাকাছি হঠাৎ করে বিদ্যুৎ চমকাইছে আকাশে, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি ঠাড়া মারছে। এবং ঠাড়া মারার সাথে সাথে আমার পুরোটা ঘর আলোকিত হয়ে গেছে, মনে হয় যেন আমার ঘরের মধ্যে কে লাইট মারছে, এমন একটা আলো হয়েছে। তো এইরকম ঠাড়া মারতেছে ঘর আলোকিত হতেই পারে। তাই এখন আমি করলাম কি, মানে ওইরকম যে মানে ঠাড়া মারতেছে, আমি মনে করলাম যে এরকম ঠাড়া মারতেছে, আবার কি হয় না হয়, আমি মানে ওই বড় ঠাড়াটা মারার পরে ভাবলাম ওরে আমি ডাইকে নিয়ে আসি, মানে ঘরে নিয়ে আসি, যাই মানে নিজের ভিতরে একটা মানবতা লাগার পর আমি তখন দরজাটা খুইলা টর্চ লাইট ছিল হাতে, টর্চ মারতেছি, দেখি যে মানে ঠাস করে টর্চটা মেরে দিয়েছি, যে নারকেল গাছটার নিচে ও দাঁড়াই ছিল, ওই নারকেল গাছটার মধ্যে ধোঁয়া বেরিতেছে, মানে আগুন তুলে যেরকম ধোঁয়া বেরোয় না, এরকম মানে ধোঁয়া বেরোইতেছে। তারপর আমি চিন্তা করলাম কিরে, এবং উপরের দিকে তাকায় দেখলাম যে মানে নারকেল গাছটা পুরো পুড়ে গেছে, নারকেল গাছটা নিচে ও বসে অবস্থায় আছে। আমি তখন মানে ধোঁয়া দেখে আমি তখন লাইট নিয়ে ওইখানে গেছি, যাওয়ার পর দেখলাম জায়গাটা আগুনের মতো হয়ে আছে, গরম। আমি গিয়া ওরে এমনি ধরছি, এমনি পড়ে গেছে, আমি দিছি চিৎকার, মানে চিৎকার দিয়ে গলাটা ভাঙে ফেলছি ভাই। আমার বোন ঘর থেকে বেরোয় নাই, মানে আমি বুঝে গেছি ওর গায়ে ঠাড়া পড়ছে, মানে বিদ্যুৎ চমকাইছে, ওর গায়ে পড়ছে, ও মারা গেছে, মানে ওর শরীরটাও পুরো কালো হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। ওইখান থেকে আমি এসে ঘরের দরজার মধ্যে ওরা রাইখা যাই, মানে মায়ের দরজার মধ্যে একটা লাথি মারছি। মায়ের দরজাটা যে লাথি মারার পরে মা তখন দরজা খুলছে, দরজা খোলার পরেই মা তখন বেরিয়েছে। আমি বললাম মা গো পরিত নাই, মাকে কী হয়েছে? আমি কই ঠাড়া পড়ছে। আমার মা আমার চোখের সামনে বলে আলহামদুলিল্লাহ। মানে এটা আমি জীবনে কখনোই ভুলতে পারবো না, যে আমার মা এই কথাটা শোনার পরে বলে আলহামদুলিল্লাহ। পরে আমি বললাম, আমার বোন তখন দৌড়ে আসছে, আয়সা দেখছে, এবং আস্তে আস্তে করে চারদিকে জানাজানি হয়ে গেছে। রাতের মধ্যে আস্তে আস্তে করে মানুষ জড়ো হয়ে গেছে, মানুষ আসতেছে।
এবার সকালের মধ্যে মানুষ আসছে, মারা গেছে ও, সকালের মধ্যে মানুষ আসছে, সবাই চারদিক থেকে আসছে। আসার পর আমি জাস্ট বোবার মতো হয়ে গেলাম ওখানে বসে। এরপরে পরিশেষে যেটা হলো যে ওরা দাফন কাফন করবে। পরের দিন তো পানি চারদিকে থুই মানে পানি জমে গেছে। তো আমরা যেখানে দাফন করব, আমার বাবার কবর যেখানে, ওই কবরের পাশে দাফন করবো। আমার মা বলে না এখানে দিবে না, এখানে কবর দেওয়া যাবে না। মানে ওই মেয়ে কি হিন্দু না মুসলিম, হিন্দুর ছেলে না মুসলিমের ছেলে, মানে কার মেয়ে এটা তো আর আমার মা জানে না, এই জন্য এখানে দাফন করতে দিবে না। পরে আমাদের বাড়ি থেকে মোটামুটি লাস্ট পর্যন্ত ওই যেই বাড়িতে ও থাকতো, মানে ওর মায়ের যেখানে ঘরটা ছিল, যেটা হচ্ছে সরকারি খাস জায়গা খালের পাড়ে, ওইখানে তখন ওকে দাফন করা হয়। ওইখানে তাও পানি জমা ছিল চারপাশে বেঁধে, তারপরে ওইখানে দাফন করি। এবং দাফন করার পরে মানে ওইখানে আমি দাফন করে রাখি। তারপরে আমি চলে আসি বাড়িতে, মানে আমি আমার বাড়িতে আসি। বাড়িতে আসার পরে মানে ওই রাতের মধ্যে আমি থেকে গেছি। রাতে সারাটা রাত কান্নাকাটি করছি। সারা রাত কান্নাকাটি করার পরে সকালে ঘুম থেকে উঠছি। সকালে ঘুম থেকে উঠার পরে মানে ঘুম থেকে উঠছি এবং ওই মুহূর্তে দেখলাম আমার বউর কবরের দিকে চিৎকার শোনা যাচ্ছে, মানে চিৎকার চেঁচামেচি শোনা যাইতেছে। কি চিৎকার কেন? আমি তখন দৌড়ে কবরের কাছে গেলাম এবং কবরের কাছে যাওয়ার পর অনেক মানুষে গেছে, যাই দেখছি আমার বউর কবরের পাশে মানে কোদাল হাতে এক লোক দাঁড়ায় আছে, মানে শুয়ে আছে, কোদাল হাতে কোদাল আছে, খুন্তি আছে, কোদাল খুন্তি পরে আছে, এইখানে ও শুয়ে আছে এবং ওর মুখ দিকে লালা বেরিয়ে আছে। পরে সবাই কাছে ধরে করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে জানতে বলে যে ওকে সাপে কামড়াইছে এবং উনি মারা গেছে। তো ওর সাথে আবার যে ছেলেটা মারা গেছে ওইটা আমাদের মানে পাড়ারই একটা ছেলে, ওর সাথে আরেকটা ছেলে চলে, ওইটার নাম হচ্ছে আবার হাবিব। ওই ছেলের সাথে চলে আহসান হাবিব। তাই হাবিবরে যখন জিজ্ঞেস করলাম যে কিরে তুই আর ও তো একসাথে চলাফেরা করিস, ওইভাবে কি মারা গেল? পর হাবিবের মুখ থেকে জানা গেছে ও আর হাবিব কী করছে, দুইজনে মিলে আমার বউয়ের লাশ উঠানোর জন্য আসছে। যেহেতু ঠাডা পরে মারা গেছে, তা ওই লাশ নাকি ওরা কোথায় বিক্রি করবে, কে জানি কে ওদেরকে বলছে, ওই লাশ উঠানোর জন্য আসছে। আসার পরে ওই ছেলেটা সামনে ছিল, হাবিব পিছে ছিল, মানে কবরস্থান থেকেই নাকি একটা সাপ দৌড়ে আইসা ওই ছেলেটার সবল মারছে এবং এর যখন সবল দিতে গেছে ও দিছে দৌড়। ও দূর দিয়ে চলে গেলে ও আর কাউরে বলে না, ওইখানে শুয়ে পড়ছে আর এখানে এই ছেলেটা মারা গেছে। এবং এরপর থেকে গ্রামে আতঙ্ক ছড়াই গেছে যে ওর কবরে সাপ আছে। এবং এরপর থেকে সরাসরি দিনের বেলায়, সরাসরি রাতের বেলায় মানুষজন দেখতো যে ওই কবর পাহারা দিতেছে সাপে ওর কবরটা চারপাশে ঘুরতো। এরপরে অনেকেই আমার বউয়ের লাশটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে। মানে এটা দিয়ে কি করবে এটা আল্লাহ জানে। ঠাডা পরে মারা গেছে, এই লাশ নাকি কোনো কাজে লাগে। এই লাশটা নেওয়ার জন্য অনেকে অনেক জায়গা থেকে এই লাশটা নেওয়ার জন্য চেষ্টা করছে, লাশটা নিতে পারে না। লাশটা এখানে সাপে পাহারা দেয়। আমি নিজের চোখে কম করে 50 বারের উপরে দেখছি। এবং এই সাপটা ওর কবরের উপরে বসিয়ে থাকতো, এই দেখবেন না, এই দেখবেন আছে, এই দেখবেন না, এই দেখবেন আছে। এবং এই পুরো কবরটা আজকে প্রায় 12 বৎসরের মতো হয়ে গেছে, প্রায় 12-14 বছর হয়ে গেছে ও মারা গেছে। এখন পর্যন্ত আপনি আমার কথা বিশ্বাস না করলে আমি আপনাকে কবরের ঠিকানা দিতেছি, আপনি আইসা নিজের চোখে দেখে যান। এবং আমি আপনাকে কটা ছবিও পাঠাইছি, যেটা অনেকেই দেখছে, দেখে মানুষ ছবি উঠে রাখছে, অনেকে ভিডিও করছে। ভিডিওতে ক্লিয়ার না হলেও ছবিতে ক্লিয়ার আছে, আপনি দেখেন যে এর কবরের উপর এটা বসে থাকে, মানে সাপটা বসে থাকে। এবং এটা সেই সাপ যেই সাপেরও দুধ খাওয়াইয়া কান্নাকাটি করছে যে সাপটা আর আসবে না, এই সেই সাপটা। এবং এত বড় সাপ কোনোদিন আমি চিড়িয়াখানা দেখিনি, শুধুমাত্র আপনার ডিসকভারি চ্যানেল অ্যানাকোন্ডার মতো এরকম ভয়ঙ্কর আকারের সাপ। তো এটা আমাদের গ্রামের সবাই জানে, এই ঘটনা জানে এবং এটার সাথে সবাই পরিচিত। এরপর ওর কবরস্থানের দিকে আজ পর্যন্ত মানে ওর বাড়ির ভিটার দিকে কেউ ফিরেও তাকায় নেই। তো এরপরে আমার মা চেষ্টা করছিল আমাকে বিয়ে শাদী করানোর জন্য, কিন্তু আমি আর বিয়ে করলাম না। তবে এখানে আরেকটা বিষয় ভাই, আমি জামশেদকে পরে জিজ্ঞেস করছিলাম, আমার বউ মারা যাওয়ার পরে দাফন কাফনের পরে জামশেদে জিজ্ঞেস করছিলাম ও তোর সাথে কই গেছিল। পরে জামশেদ আমার কাছে সত্য কথা স্বীকার করছে। এইখানে আমার মা একটা কঠিন মাস্টার প্ল্যানিং খেলছে। মাস্টার প্ল্যানিংটা ঠিক ছিল এরকম, বৃষ্টির সময় আমার মা জামশেদের আগে ফোন দিয়ে আনছে, খবর দিছে আইনা জামশেদে বলছে যে জামশেদের আমার বউ বিশ্বাস করতো। জামশেদ আইসে আমার বউ পরীর কাছে বলতেছিল যে এমন সাগর ভাই তো বৃষ্টির মধ্যে সানজিদাদের বাড়িতে গেছে, সানজিদাদের ঘরে গেছে, আমার সাথে আসছে। একসাথে আসার পরে মানে এই সাগর ভাই ওই বাড়িতে ঢুকে গেছে। এবার পরি বলে কি বলে বিশ্বাস নইলে আপনি আমার সাথে আসেন। এরপরে পরি ওরে সাথে করে নিয়ে গেছে সানজিদাদের বাড়িতে। আর এদিক দিয়ে আমার মা তখন আমার দোকান থেকে নিয়ে আসছে। আমি দোকান থেকে আসছি, পরি যায় দেখছি ওইখানে সানজিদাদের ঘরে আমি নেই। পরে আবার পরি ফিরে আসার সময় আমি সরাসরি পরিরে এই জামশেদের সাথে পাই আমি পরিরে মারছি। মানে এই প্ল্যানিংটা পুরোপুরিভাবে আমার মা করছে, যার কারণে শুধুমাত্র এই মায়ের উপর রাগ করে আমি আর বিয়ে শাদী করি নাই। পরে আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছি, আমার বোনের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। শেষ বয়স আমার বোনের ভালো একটা জায়গায় বিয়ে হয়েছে, আর আমি বিয়ে শাদী করি নাই। এখন আমি আমার বউয়ের কবরের কাছে মাঝে মাঝে গিয়ে বসি। অন্য কোনো মানুষ ওর কবরের কাছে গেলে সাপটা দৌড়ে আসে মানে সবল দেওয়ার জন্য, কিন্তু আমি কবরের কাছে গিয়ে বসে কবর জিয়ারাত করে মাঝে মাঝে দেখি এটা আমার সামনে দিয়ে যায়, কিন্তু আমাকে একটা শো করে একটা শব্দ করে না। তো আপন ভাই যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন, আমি সবসময় আপনার গল্প শুনি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ বরিশালের ভাই মোহাম্মদ সাগর আহমেদের জীবনের এই বাস্তব গল্পটা আমার মুখে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। বন্ধুগণ, এই গল্পটা সত্যি এক তাজ্জব জীবনের গল্প। এই গল্পটা আরও অনেক বড় ছিল, রোজা থেকে রেকর্ড করতেছি তো, যার জন্য হয়তো আমি কিছুটা বিষয় লাস্টের দিকে স্কিপ করে ফেলেছি। ওনার সাপের আরও কিছু ঘটনা ছিল এবং ওর মৃত্যুর আরও কিছু অনেক কিছুই ছিল, তো এগুলো আমি বলি নাই কারণ রোজা ছিলাম। যতটুকু পারছি ছোটো করে আপনাদেরকে বুঝিয়ে বলছি, এবং কোনো অংশে না বুঝলে আমাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।